চমৎকার একটা আয়োজন গতকালকে আলহামদুলিল্লাহ সাব্বির আহমেদ রাজা। তো আলোচনাটা এত সুন্দর একটা ভালো হয়েছে যে বাজারটার একদম প্রপার গাইড, বিশেষ করে গত 4-5 দিন যাবত বাজারটা নিয়ে ইউনুসুর রহমান ভাই, তো 4-5 দিন যাবত বেশ ভালো আলোচনা এবং মার্কেট রিলেটেড যা কিছু বলেছি আলহামদুলিল্লাহ আল্লাহর সহায়তায়, আল্লাহর ইচ্ছা এবং অনুগ্রহে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কাজ করেছে। 1% রেখেছি, কারণ কোনো কিছু 100% বলা ঠিকও না, এটা একটা শেরিকি হয়ে যায়, এটা আল্লাহর সাথে একটা শেরিকি হয়ে যায়। যেহেতু মোটামুটি আমাদের সাইদ ফজলুল ভাই, জি, শরীফুল ইসলাম ভাই যেহেতু শেরিকি হয়ে যায়, আরাফাত ভাই ওয়ালাইকুম আসসালাম, পরেশদা পালদা, তো সেই জায়গাতে 1% একটু রেখেছি, কিন্তু আমি কনফার্ম ছিলাম যে বাজারটা ইউটার্ন আসবেই। তো 100% দেয়নি একটা কারণে, যে এটা আল্লাহর সাথে শেরিক হয়ে যায়। কোনো কিছু 100% বলতে পৃথিবীতে নাই, একমাত্র আল্লাহর বিধান ছাড়া। আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর যা কিছু আছে সব কিছু 100%, বাকি সব আমরা কেউ 100% দিতে পারি না। আলমগীর ভাই, ফাহিম খান, তো ওই জায়গা থেকে আমি 99% বলেছি, যেহেতু আমার আছে আলহামদুলিল্লাহ। তো আমি যেহেতু ডাক্তার আমিন ভাই, আহ, আব্দুল খালেক মুক্তার ভাই, তো আমি ওই জায়গা থেকে 99% বলেছি। তো এতটুকু মোটামুটি কনফিডেন্স নিজের উপরে ছিল। এবং বাজারের যেই, আমি তো ভাই বাজার আমাকে বলে দিচ্ছে যে ভালো হবে, তো বাজার যেটা আমাকে বলে দেয় সেটাই আমি বলি, এবং বাজার যখন পড়ার হিসাব দেয় তখনও বলি। তো কিছু বিষয় আছে এখানে, ইনস্ট্যান্ট ডিসিশন বা পলিসি মেকিং এর জায়গাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং থ্যাংক ইউ। 1880-তে এই মিয়া 1880 ট্রেড, 1860 ট্রেড হয় না, 1870 থেকে 60-এও হয়েছে কিনা, মনে হয় 1870। আমি তো আপনার থেকে বেশি দামে কিনছি, আপনি তো আমার চেয়ে শেয়ানা পাবলিক। শরীফুল ইসলাম ভাই, আপনি তো আমার চেয়ে শেয়ানা পাবলিক কাউসার ভাই, মিজানুর রহমান ভাই, তো সানন্দ ব্যাপারী ভাই, তো যাই হোক, আহ, আমি যখন একটু শেষ মোমেন্টে, কারণ অনেকগুলা কাজ থাকে, তো আমি ট্রেড আওয়ারে আসলে কারো ফোন রিসিভ করাটা খুবই জটিল হয়ে যায়। অনেক ভাই ফোন করেন ট্রেড আওয়ারে, অ্যাকচুয়ালি ট্রেড আওয়ার না, পার্সোনাল আসলে ফোন রিসিভ করা বা কথা বলা এখন প্রচুর প্রেশার পড়ে যাচ্ছে। কমিয়ে দেওয়ার, ইনবক্স বা এগুলো এগুলো কমিয়ে দেওয়া উচিত, কারণ ভাই লাইভেই তো সব কিছু বলছি। এখন পার্সোনাল বিজনেসের বিষয়ে যদি কেউ ফোন করেন সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু অনেক ভাই আছেন ফোন করে প্রিভিয়াস হিস্ট্রি, ইতিহাস বলা শুরু করেন। আজকে একটু আমি লাইভ মার্কেটের যাওয়ার আগে কিছু কথা বলি। অতীত নিয়ে ভাবনা, অতীত নিয়ে পড়ে থাকা, অতীতের বিষয়গুলো টেনে আনা, এটা চরম বোকামির একটা কাজ, চরম বোকামির একটা কাজ। ঠিক আছে, অতীতকে যে ধরে রাখে সে সামনে আগাতে পারে না, ভবিষ্যতের দিকে আগাতে জানে না। তো হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আগামী দিনে পরশুদিন, রাইট, আইবিপিটা আজকেও আমাকে আমার গ্রুপের কিছু জন বলেছিলেন আজকে সেল দিতে চেয়েছিলেন। তো যেহেতু প্যাটার্নটা ভালো, আর একটা দিন 2টা দিন যদি ধরে রাখে, হাবুল হাবুল মৃধা দাদা ভাই কেমন আছেন, জাকির ভাই, এমডি জাকির ভাই ওয়ালাইকুম আসসালাম। তো যে জিনিসটা বলতেছি, যে যেহেতু আশা করা যায় আরো একটু 13 টাকা, আইবিপিটা 13-14 টাকার দিকে যাবে, যে প্যাটার্ন নিয়ে উঠেছে ওই জায়গা থেকে একটু ওয়েট করা উচিত। আহ, যেহেতু 13-14 টাকায় অনেকে আটকে আছিলেন গত 2-3 মাস আগে যারা কিনেছিলেন। আমি বলেছি যে আইবিপি নিয়ে ভাবনার কোনো কারণ নাই, মার্কেট খারাপ এই কারণে নিচে আছে। আশা করি ইনশাল্লাহ বাজারটা যখন চলে আসবে, তো সেই জায়গাতে আপনার ইনশাল্লাহ আপনারা
একটু ধৈর্য ধরলে দেখেন ধৈর্যের কি ফল। বাজার পতনে আমি রাসেল একমাত্র আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমি রাসেল একমাত্র আপনাদেরকে বল ভরসা দিয়ে আসছি, আমি রাসেল একমাত্র বলেছি যে আপনার হাতে থাকা ভালো স্টকগুলো কখনোই সেল করবেন না, বাজার ঘুরে আসলে ইনশাল্লাহ আপনাদের অন্তত পক্ষে চালানটা ফেরত পাবেন, এতটুকু বলেছি। আল্লাহর রহমতে যে স্টকগুলো নিয়ে আমি বেশি আলোচনা করি ভালো ভালো স্টক, এইগুলোর মধ্যে দেখেন কেউ লুজার না, সবাই এখন বেনিফিটের মধ্যে আছেন। কারো কিনা দাম পেয়েছেন, কারো কিনা দামের কাছাকাছি আছে, কারো মানে যে ম্যাসিভ ড্যামেজটা ছিল সেটা মোটামুটি রিকভার হয়ে আসছে। আনোয়ার হোসেন ভাই, তো যেই জায়গাটাতে আমি একটু কথাটা যেটা বলতেছিলাম যে হ্যাঁ, ইন্ডেক্স নিয়ে কথা বলার আগে কিছু মূল্যবান মানে যে গুরুত্বপূর্ণ যে কথাগুলো, যে অনেক ভাই আছেন পোর্টফোলিও সেই 2-3 হাজার 4 হাজার 5 হাজার মানে 2-3 বছর 4 বছর 5 বছর আগের যেই স্টকগুলো নিয়ে বসে আছেন বা আছেন, তো হিস্ট্রি বলতে থাকেন ফোন করে। ভাই সময়ের মূল্য আছে, কথা যত সংক্ষেপ এবং আহ, প্রয়োজনীয় কথাগুলো সেটার মধ্যে আপনারা থাকবেন। আহ, সাবের হোসেন খান আলিফ ভাই, না আমি স্টক নাওয়ের প্রিমিয়াম ভার্সনটা আমি ইউজ করি না, ব্যবহার করি না, কারণ প্রিমিয়াম ভার্সন পেমেন্ট করে করতে হয়। আমি রাসেল সেই 2011 সাল থেকে বাজারে যখন এন করেছি, আল্লাহর রহমতে আমি কারো কোনো বিষয়গুলো নিয়ে এই বারবার লিখবেন না, একবার লিখছেন, আমি এটা কিন্তু কমেন্টও বলেছি, কিন্তু আপনি বারবারই জিনিসটা রিপ্লাই করেন না, আমি কমেন্টের উত্তরও দিয়েছি সাবের ভাই। তো এই বিষয়টাতে আমি যা আমাকে শিখাইছে, প্রথম শিখাইছে আমাকে লস, প্রথম শিখাইছে আমাকে লস। এই যে পারভেজ, সরি আমি এই, রাজীব বলছিলাম, এমডি পারভেজ ভাই চলে আসছে। এমডি পারভেজ ভাইয়ের পরিচালনায় পরিচালনায় কালকে আমরা যে আলোচনাটা করেছি ক্যান্ডেলের, আমি গত কয়েকদিনের ক্যান্ডেল দেখে এই মার্কেটের আজকের যে আপ হবে এটার বিষয়টা তুলে আনছি। তো এমডি পারভেজ ভাই আমাকে সহযোগিতা করেছেন প্রিভিয়াস হিস্ট্রির বিষয়টা নিয়ে, ঠিক আছে। আহ, আমজাদ হোসেন ভাই, সোনালী পেপার নাকি 500 টাকা হবে। ভাই এটা সোনালী পেপার 500 টাকা হবে, 5,000ও হইতে পারে, বাট আমাকে এই হবে যাবে এসব গুণগান, এসব হাওয়ায় ভাষা কথা আমি শুনি না। কোন স্টক কত যাবে কত উঠবে হাওয়ায় ভাষা কথা আমি শুনি না। আমাকে মার্কেট দেখাইতেছে এখানে সাপ্লাই জোন, আমি সাপ্লাইতে গেলে সাপ্লাই দেব, প্রফিট নেব। এটা 500 যাবে না 5,000 যাবে আমার দেখার বিষয় না। এবং আমার ভাই বোনদেরকে আমি সবসময় এটা বলি, ও এটা অমুক যাবে এটা তমুক যাবে এইসব কথা বাদ দেন, বাদ দিয়ে আপনার সাপোর্ট জোনে কিনছেন, মার্কেট ভালো, সাপ্লাই জোন পর্যন্ত আপনি নেন, প্রফিটটা নেন। সাপ্লাই জোন পার করে আবার সাপোর্ট ক্রিয়েট করছে, সেখানে আবার এন্ট্রি দেন, আবার নেক্সট সাপ্লাই জোনের আগে আগে আপনি প্রফিটটা নেন। এটা হচ্ছে বাজারের অরিজিনাল ট্রেডিং এর সিস্টেম। এইটা 500 যাবে, ওইটা 600 যাবে, ওইটা 1000 যাবে, এইসব গুণগান আমি শুনি না। কেউ যদি বলে ভাই আপনি কিনেন, আপনি কিনা রাজা বাদশাহ হয়ে যান, আমি রাজা বাদশাহ হইতে চাই না। আমার প্রতিপাদ্য হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আমার প্রতিপাদ্য হচ্ছে এই বাজারের অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। এখন কেউ 500 টার্গেট করে, কেউ 600 টার্গেট করে, কেউ 1000 টার্গেট, আমার কাছে কোনো টার্গেট টুর্গেট কিচ্ছু নাই। আমার টার্গেট একটা, সাপ্লাই জোন কোথায়, সাপোর্ট জোন কোথায়, কোথায় কিনলে আমার পুঁজি নিরাপদ থাকবে, কোথায় কিনলে আমার পুঁজি সেফ থাকবে, আগে আমার সেভের চিন্তা। এই সেভের পরে আমি চিন্তা করব যে কোথায় গেলে আমি সেল দেব, সেটা হচ্ছে সাপ্লাই জোনটা। সাপ্লাই জোনে গেলে দেখলাম যে সাপোর্ট এবং সাপ্লাই থেকে 5% হতে পারে, 15% হতে পারে, 30% হতে পারে, যা হইতে পারে তাই আমি নগদে হাত পাতিয়া নেই। নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতায় শূন্য থাক, এটা আমার প্রতিপাদ্য। এখন 500 যাবে 1000 যাবে, যেমন এসপিসিএল নিয়ে গুণগান, বহু কিছু। আমি সাপোর্ট এবং সাপ্লাই জোন দেখে আমি এন্ট্রি দিয়েছি, পজিশন দেখে আমি আমার জায়গায় গেছে, আমি প্রফিট টেকিং করে ফেলেছি। তো আমি বেচার পরও এটা 2 টাকা বাড়ছে, আমি 53তে বিক্রি করছি, এটা 56 গেছে, মানে 3 টাকা বাড়ছে, আমার দেখার বিষয় না। আমার প্রফিট নিয়ে নিয়েছে, এবার সেটা 500 যাক 1000 যাক আমার দেখার বিষয় না। আমি আসছি এখানে টাকা ইনভেস্ট করছি সেই টাকার প্রফিট নিতে। তো আমি যে জিনিসটা আমার চোখে পড়ছে, যেখানে সাপোর্ট সেখানে আমি এন্ট্রি দিছি, আর যেখানে সাপ্লাই সেখানে আমি এক্সিট দিছি, আমার প্রফিট টেকিং করছি। সুপারিশ সিজনে
সুপারির সিজনে আমাদের এলাকায় সুপারি কিনে, একটা সময় এটার প্রাইস হাই হয়। স্টক স্টক বিজনেস, আপনাকে স্টক বিজনেসটা সম্পর্কে এই মার্কেটের নাম কি? বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট। তো এই ক্যাপিটাল মার্কেটের ক্যাপিটাল জিনিসটা আমাকে বুঝতে হবে যে এটার ইয়েটা কি। হ্যাঁ, এটা আনোয়ার ভাই ঠিক বলছেন, ওরা ওদের প্যানিক ছড়াচ্ছেন। ওদের যেই প্রিমিয়াম যেই অপশনটা স্টক নেওয়ার, ওটা আমার প্রয়োজন হয় না। জি কাজী দীপু ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যে জায়গাটা প্রফিট জায়গার মানে মেইন জায়গা, আমাদের অধিকাংশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা এত বছর যাবত ইভেনচুয়ালি আমি শেখানোর পরে অনেকে দেখছি যে আত্মাবটা আমি ওপেনলি বলে দিয়েছি আমি সেখানে এখানে এক্সিটের জায়গা আমি নিয়ে নিয়েছি। এবার আপনারা কি করবেন সেটা আপনাদের, বিনিয়োগ আপনার, লাভ আপনার, লস আপনার। বিনিয়োগ আপনার, লাভ আপনার, লস আপনার। আপনি কোথায় টার্গেট করবেন, কোথায় কি করবেন, আমার শিখানো জায়গায় যদি আপনি থাকেন আপনার পুঁজি হারাবে না, অন্তত কিছু পাবেন। আর যদি আপনারা ওই যে বলে, যেমন আমি কিছু কিছু মানুষকে বলেছি যে নিজে ফোন করে বলেছে আপনার স্টকটা এই জায়গায় সেল যাচ্ছে, কাইন্ডলি সেল করলে ভালো হবে। তো ওনারা কি করছে, হাউসের ট্রেডারকে ফোন দিছে। ট্রেডারকে ফোন দেওয়ার পরে বলতেছে যে ভাই এটা ধরে রাখেন, এটা লাভ হবে। কিন্তু লাভের জায়গায় এক আইক্কাওয়ালা বাসটা ধরা দিছে। এটা এক নম্বরে হচ্ছে ফ্যাক্ট ডিলটা। আমি লাইভেও বলেছিলাম যখন এটা 21 টাকা 40 পয়সা হিট করছে, এর ঠিক আগের দিন এই যে কয় তারিখে, এই 13 অক্টোবর বলেছিলাম যে আগামীকালকে উপরে ট্রেড করে ছেড়ে দিবে, তাই হয়েছে। কিন্তু উনি ট্রেডারের প্রেমে পড়ে গেছে। আরও একটা এই ইয়েটা ওরিয়ন ইনফিউশনের কথা বলেছিলাম, ওরিয়ন ইনফিউশনের কথাটা বলেছিলাম। 518-19 টাকার ঘর, 18 থেকে 24 টাকার ঘরটাতে আপনি একবার পাবেন, আপনি সেল না দিলে আটকা পড়বেন। ঠিক ওই একই কাজ করছে ট্রেডার বলছে আপনাকে আমি 700 টাকা বেচা দিব, আপনি ওয়েট ওয়েট করেন। এখন 700 টাকা বেচাইছে উনি, চলে আসছে এটা একদম 317-18 টাকার দিকে ঘুরে আসছে। সো এই জায়গাগুলোতে আপনারা যদি আপনাদের ডিসিশন যদি আরেকজনের উপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনার ধরা, বিশেষ করে এই ট্রেডার বলেন বা ওইটা এত যাবে। এই যে এক ভাই বলছে যে সোনালী পেপার 500 যাবে, ভাই 5,000 যাক আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় সোনালী পেপারের সাপ্লাইটা কোথায়। SONA, সোনালী পেপার। সোনালী পেপার আমার এই যে ক্যান্ডেল করছে ভালো করছে, ভালো কথা। আমার জায়গা হচ্ছে 260 টাকা গেছে, আমার তো দেরি নেই। 260ও না, 250 থেকে 48, 50, 60 যাবে যদি আমি কিনি। আমি এই জায়গার উপরে আশাই করব না। হ্যাঁ করব তখন যখন এটা 270-এর উপরে গিয়ে স্ট্রং সাপোর্ট নেবে, তখন আমি সেল করব, তখন আমি সেল করব। তো সুতরাং সুতরাং আমার জিনিস ভাই, এই যে মানুষগুলারে কি করব, লাইভের মানুষ কিছু আছে পার্সোনালি, এখন লাইভ চলতেছে, উনি ফোন করতেছে, জানে যে 8টা থেকে 9:30 পর্যন্ত আমার লাইভ চলে, উনি ফোন করা শুরু করছে। তো এখন এই জায়গাগুলোর বিষয় হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই মাইন্ড সেট আপ করতে হবে। আপনি কে কি বললো দেখার বিষয়। আপনি যদি কারো প্রেমে পড়েন, মানে বিশেষ করে এই এই যে গুজব, মানে এত যাবে অত টার্গেট দিয়ে দেয়, শুনেন একটা রিয়েল কথা হচ্ছে এই পুঁজি বাজারে ম্যাক্সিমাম লোককে যখন বলে এই ভাই এই শেয়ারটা বেচছেন না, এটা এই টার্গেটে যাবে, তখন হয় কি তার মাথার ভিতরে ব্রেনের ভিতরে ঢুকে যায়, ব্রেনের ভিতরে ঢুকে যায় যে আমার শেয়ারটা অমুক জায়গায় যাবে বলছে। তখন দেখা গেছে তার প্রফিট থাকা সত্ত্বেও নেয় না। এরকম হাজারো ঘটনা আমি আপনাদেরকে একদম ধরিয়ে দিতে পারে। এখানে আব্দুল আজিজ ভাই নামে একজন আছেন, সাংবাদিকতা করেন। তো উনি আমার হাউজে আসছে, তো আমাকে বলল যে লিগাসি ফুড আমার 77 টাকার মানে প্রফিট, কিন্তু আমাকে হাউজে বলতেছে যে এটা অনেক দূর যাবে, আপনি ধরে রাখেন, কেন বেচবেন। এই পরবর্তীতে বেচছে মনে হয় 45 না 46 টাকায়, না জানি আরো কমে বিক্রি করছে। এই যে একটা মাথার মধ্যে গেঁথে দেওয়া হয় এত যাবে, টার্গেট দিয়ে দেয়, তখন কি করে বিনিয়োগকারীর ভাইয়েরা কি করে, আমাকে তো বলছে এটা এত যাবে, আমি কেন সেল করব। এই জায়গা থেকে বেরিয়ে না আসতে পারলে জীবনে এই মার্কেট থেকে আজীবন ব্যবসা করবেন। আরো কিছু লোক আছে যখন বাড়ে তখন ভলিউম করতে করতে যত বাড়ে তত কিনে, যত বাড়ে তত কিনে। এটা হচ্ছে উল্টা আরেকটা বেকুবি কাজ। আপনার উচিত যত কমবে তত কিনা, যত কমবে তত কিনা, যত নিচে আসবে তত কিনা। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। আর আমরা কি করি, কিছু কিছু মানুষ আছে, বিনিয়োগকারী আছে, এক ব্যাংকার, এই ব্যাংকারে এই কাজটা করে এমন ধরা খাইছে, উনি 3 মাস আগে আমার সাথে বিজনেস মানে
চুক্তি করেছেন আসবেন, কিন্তু উনি ভাবছেন যে লাইভ দেখে বা বিভিন্নভাবে উনি এটাতে অনেক কিছু করতে পারবে। ভাই এই জিনিস, এই বাজার যদি এত সহজ হতো, এত সহজ হতো, চ্যালেঞ্জিং না থাকতো, তাহলে 95% গেনার থাকতো, কোটি কোটি টাকা কামাইতে পারতো। আর এখানে 95% লুজার, যেই কারণটা পরবর্তীতে উনি ধরা টরা খায় লাস্টে দেখছে যে না আর উপায় নাই, লাস্ট মোমেন্টে আমার কাছে আসছে, তো 50 লাখ নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এ পর্যন্ত যতগুলোতে আছে প্রফিটে টেকিং বহুতবার হয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের একটা জিনিস মাথায় রাখবেন যে সাপোর্ট জোনে আপনি এন্ট্রি দিবেন, বাজার যদি নামে আপনার স্টকে কোনো এফেক্ট হবে না, সাময়িক আপনার ক্ষতি হবে, কিন্তু আপনাকে পরবর্তীতে বাজার যখন ইউটার্ন আসবে আপনাকে অন্তত কিছু না হোক আপনার চালানটা ফেরত দিবে। আপনা বটা বলেন কেডিএস জব, আর এই লোকটার কি বিবেক বিবেচনা নাই যে দেখতেছে বারবার কেটে দিচ্ছি, বারবার কেটে দিচ্ছি, তারপরে বারবার ফোন দিচ্ছে। তো যাই হোক, এইখানে বিষয়টা হচ্ছে যে আপনাকে বাজারের প্যাটার্ন যদি না বোঝেন, বাজারের যদি আপনি বাজারের সিস্টেমেটিক দেখেন, এই কেডিএস আপ্তাবট এবং আমার এসপিসিএল এই তিনটা, আরও কিছু এই তিনটা স্টকে, বাকিগুলো তেমন কোনো আটকা পড়ে নাই, ইয়ে করেছি। তো আমি কেডিএস এসপিসিএল নিয়ে আপনাদেরকে বারবার বলেছি যে ভয়ের কিছু নাই, আপ্তাবট বা যেগুলা উপরে এই আইবিপি বলেন, তারপরে ইটিএল বলেন, বলছি যে বাজার যখন ঘুরে যাবে আপনাদের এইগুলা কোনো কষ্ট হবে না, এগুলা আপনাদেরকে প্রফিট সহই দিয়ে যাবে। তো এসপিসিএল থেকে আমি অ্যাভারেজ করে সিস্টেমে আমারটা প্রফিট নিয়ে বেড়েছে, আপ্তাবটও প্রফিট নিয়ে বেরোয়েছি, তারপর কেডিএসটাও প্রফিট নিয়ে বেরোয়েছি। এখন তো আমার যা আছে অ্যাভারেজ সবগুলো ভালো জায়গায়, আগামীকাল পরশু টান দিবে আমার সে 50 বা 50-50-এর দিকে আবার চলে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ওই দিকে চলে যাবে, 50-50-52-53 চলে যাবে। এমন সুন্দর একটা প্যাটার্ন, আমি গতকালকে 10টা অ্যানালাইসিস দিছে স্টকের, 10টার 10টাই সুপার হিট করেছে। নতুন কিছু অ্যাড হয়েছে আপনার তাল্লু স্পিনিংটা, প্যাটার্নটা কয়েকদিন যাবত দেখতেছি যে একটা ভালো প্যাটার্ন করছে, এবং আমি আপনাদেরকে সব সময় যে জিনিসগুলো আপনাদেরকে ফলো আপ আনি একদম বটম লেভেলে আনে। অগাস্ট মাসে অগাস্ট মাসে যখন বাজারটা খুব ফুল ফর্মের দিকে যাচ্ছিল, আমি জুলাই বা অগাস্ট মাসে, তো ওই টাইমে এই তাল্লুটা এই রেঞ্জে ছিল, তখন ওই যে টিপু ভাই যে আমার পার্টনার আছেন উনি তো ওইখান থেকে আমার প্রেমে পড়ছেন। তো ওনারা বললাম যে, ওনাকে না লাইভে বললাম যে তাল্লু স্পিনিংটা খুব চমৎকার আছে, এখানে থেকে 1-1.5 টাকা 2 টাকা অনায়াসে গেম দিবে। উনি দাম করে পরের দিন 1 লাখ কিনে ফেলছে, আমি কাউকে কিনতে বলি নাই, জাস্ট ফোকাস করেছি যে শেয়ারগুলো ভালো আমি সেইগুলো ফোকাস করি। ধন্যবাদ কাজী দিব। এই যে আপনারা যে এই যে নভেম্বর মাসে 3 লাখ টাকা রিকভারি করেছেন, আলহামদুলিল্লাহ, আমি চাই আপনাদের লসগুলো রিকভারি করুক। আর তারপর বোরহানুদ্দিন ভাই অগাস্ট মাসে আমার লাইভ দেখে 8 লাখ টাকা রিকভারি করেছে, কিন্তু বোকার মতন কাজ করছে, ওই 8 লাখ টাকা শুদ্ধ হান্দাইয়া দিছে অন্য শেয়ারে দিয়া, উল্টা 12 লাখ টাকা মাইনাসে ছিল। আর হাউ মাউ কাউ করে কান্দাকান্দি শুরু করছে। বলছি ভাই, আমি নিজে ফোন করে সান্ত্বনা দিছি যে ওয়েট করেন, সময় আসবে আপনার এগুলো আবার রিকভারি হইতে। তো মোটামুটি রিকভারি হয়েছে, রিকভারি হওয়াতে এখন খুশি। কিন্তু এমন অবস্থা হয়েছে, আমি যদি সান্ত্বনা না দিতাম, এই যে পড়তি মার্কেটে দেখেন, বিপদের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু। আমি আপনাদেরকে লাইভে এই বাজার খারাপের টাইমেও আপনাদেরকে অলওয়েজ সাপোর্ট দিয়ে আসছি যে ভাই মার্কেট, কিন্তু আমাকে তারপরে অনেক গালি শুনতে হয়েছে, অনেক খারাপ কথা শুনতে হয়েছে, অনেক অত্যাচার আমার উপরে করা হয়েছে, আমি সেটার জবাবও দিছি দিয়া। কারণ ভাই আমি তো স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, মুখের উপর আমাকে আমার বাপ মা তুলে কেউ গালি দিবে তাকে আমি ছেড়ে দেব? হাতের কাছে পাইলে তো ওর জীবন মরণ নিয়ে খেলা হয়ে যেত। আমাকে গালি দেখ সমস্যা নেই, কিন্তু আমার বাপ মা তুলে কেউ গালি দেবে, তার যদি নাম ঠিকানা পাই তার ঘরে গিয়ে আমি পিটায় আসবো, আমি ওই ধরনের মানুষ। আমি ভয় পাওয়ার একমাত্র উপর আল্লাহর ছাড়া আর কাউকে ভয় পাই না, ইনশাল্লাহ আপনাদের মুরব্বীর দোয়া, আমার মা বাবার দোয়া। তো যাই হোক, আমি এই বিপদের সময় অনেক সহযোগিতা বা ভরসা দিয়ে আসছি, সাপোর্ট দিয়ে আসছি, বলছি যে ধৈর্য ধরেন, ধৈর্যের ফল মিঠা হয়, তাই হয়েছে। পেনিনসুলা 11-12 টাকা আপনাদেরকে সুন্দরভাবে আলোচনা, 2 মাস 3 মাস কালেকশন করে প্রফিট নিছি। ভাই মধু খাইতে হইলে আপনাকে ধৈর্য ধরতে হবে, মৌমাছির
কাঁটা আপনার শরীরে ঢুকতে হবে। মৌমাছির কাঁটার আপনি মানে মৌমাছির আঘাত খাওয়া ছাড়া আপনি মধু খাইতে পারবেন না। মধু খাওয়া এত সহজ বিষয় না। ঠিক আছে, আপনারা চান যে রেডিমেড দোকান থেকে মধু কিনা না খাবেন, ভেজাল সব, কিন্তু আপনি প্রকৃত মধু খাইতে হলে অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। সেটা হচ্ছে মার্কেটের যে চিত্রটা আপনাকে বুঝতে হবে, প্যাটার্ন ধরতে হবে। এই যে ইসলামী ফাইন্যান্সটা যখন আমার নজরে আসলো যে 8 টাকা মাইনাস ইপিএসটা রিকভারি করে মাত্র 87 পয়সা মাইনাসে আছে, তাহলে এইটার যে রিকভারিটা হয়েছে তার রিকভারির সাইনটা কি বাজারে দেখাবে না? তো এখন দেখেন 5 টাকা 6 টাকা 6 টাকা লেভেলে আপনাদেরকে যখন ইসলামী ফাইন্যান্সটার চোখের সামনে আনলাম, তখন দেখেন কি ঘটনাটা ঘটলো। আনার সাথে সাথে ইসলামী ফাইন্যান্সটা যখন আপনাদের সামনে নিয়ে আসলাম, কখন? গত শনিবারে, মানে আরো প্রিভিয়াস 2 সপ্তাহ আগে শনিবার এই জায়গাটার লেভেলে আলহামদুলিল্লাহ ওইখানেও যারা কিনছেন গেনার, 60 টাকা কিনছেন গেনার, 8 টাকা কিনছেন তারাও গেনার। কিন্তু এই বাজারের ফ্রড, চিটার, বাটপার যেগুলো আমার বিরুদ্ধে কথা বলে, গতকালকে এক বদমাইশ হারামজাদা আইসা এখানে বাজে কমেন্ট করছে, ওই জায়গায় মানে ওদের ধান্দা পানি বন্ধ হয়ে গেছে। আমার লাইভের পর থেকে যত মলম পার্টি ছলম পার্টি আছে সবগুলো এখন মানে পেরেশানিতে আছে, হাগামুতা বন্ধ হয়ে গেছে, বাপ মা মানে সংসার চালানো কষ্ট হয়ে গেছে। লাগছে আমার বিরুদ্ধে, লাগ তোরা যত লাগবে তত আরো আমার জন্য ভালো। তোদেরকে আমি এই বাজার থেকে বিতাড়িত করবো, এবং আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোন যারা আছেন ক্ষতিগ্রস্ত তাদের পাশে যতটুকু শিখানোর, এবার যারা যতটুকু বুঝে শুনে করতে পারেন তারা তারা করতে পারবেন। আর যদি এইখানে থাইকা ওই যে পরের 2 নৌকা মানে পিড়িত আমার সাথেও আর ট্রেডারের সাথে বা বাহিরের কান কথা শুনেন, তাহলে আর জীবনে পারবেন না। ম্যাক্সিমাম বহু লোকের আমি দেখছি বাইরে পিড়িত করে ধরা খাইছে। আপনার এই বিষয়গুলা, যে জিনিসগুলা, আমিন ভাই কিনবেন কেমনে? আপনারা যে সময় আমরা আলোচনা করছি আপনি ওই টাইমে শুনেন। উঠতি জিনিস, এইটার একটা গল্প বলি, এই গল্প দিয়ে বুঝে নেবেন। এক ছেলে তার বাপেরে ধরছে, বাবা আমাকে মেলায় নিয়ে যাও। বাবার পকেটে টাকা ছিল না। বল্লা বল্লা ভয় পায়। এটার কামড়ের বিষ খুব বেশি। আচ্ছা, গল্পটা বলি। এই জায়গাতে এই বিষয়টা বলি। এক ছেলে তার বাপকে বলেছিল, বাবা আমাকে মেলায় নিয়ে যাও। ছেলের কাছে টাকা পয়সা নাই, ছেলের কাছে বাবার কাছে টাকা পয়সা নাই, বলে যে এমনি ঘুরতে নিয়ে গেছে মেলাতে। তো ছেলে বলতেছে আমার একটা ঘোড়া কিনে দাও, ওই যে খেলনার ঘোড়া আর কি। তো খেলার ঘোড়ার দাম চাইছে 50 টাকা, কিন্তু বলে যে বাপে ছেলেরে বুঝাইছে যে বাবা আজকে ঘোড়ার দাম অনেক বেশি, আজকে কিনতে পারবো না। বলে কেন? কয় আজকে ঘোড়ার দাম বেশি মেলাতে। তো মানুষের সময় তো একরকম যায় না, সময় একরকম যায় না। লোকটার কিছু পরিবর্তন আছে, কিছু রুজি রোজগার করছে। পরের বছর আবার ছেলে বাহানা ধরছে যে মেলায় যাইতে। তো বলল বলল যে এই, আবারও মেলায় নেওয়ার পরে বলল যে বাবা আমারে ঘোড়া কিনে দাও। পরের বছর মেলাতে দাম ছিল 100 টাকা ঘোড়ার দাম, এখন কিনে দিছে। কিনে দেওয়ার পরে হ্যাঁ, আমার আমার আইটেমগুলো এখন তারা এখন পাবলিসিটি করে, করলে ভালো। তো বাপে বলল যে ঠিক আছে বাবা তোমার এই নাও, ঘোড়া কিনে দিলাম 100 টাকা দিয়ে। তো ছেলে খুব, বাপের ছেলে তো, ছেলে একটু বুদ্ধিমান, ছেলে বাপেরে জিজ্ঞেস করলো, বাবা গত বছর 50 টাকা দাম ছিল কিন্তু তুমি আমারে ঘোড়া কিনা দাও নাই, এই বছর 100 টাকা দাম, তুমি আমারে 100 টাকা দিয়ে কেন কিনে দিল? বলে বাবা রে, গত বছর আমার কাছে টাকা ছিল না, গত বছর আমার কাছে টাকা ছিল না, কিনে দেওয়ার সামর্থ্য আমার ছিল না, যার কারণে আমি তোরে বলছি ঘোড়ার দাম বেশি। আজকে বাবার পকেটে টাকা আছে, আজকে 100 টাকা এটা কোনো ব্যাপার না, এই কারণে তোরে কিনে দিছি। তাহলে বুঝতে পারছেন আমার কথার অর্থটা? এই কথার অর্থ হচ্ছে আপনার বাজার যখন মানে খারাপ অবস্থা বা দুরবস্থা, তখন আপনি সস্তার জিনিসও কিনতে ভয় লাগে, সস্তার জিনিসও দুরবস্থায় কিনতে ভয় লাগে। কিন্তু এই জিনিসটার এমন একটা বিষয় ইসলামী ফাইন্যান্সের, যে না আমার এখন যে পজিশন আছে, যেই আছে, আমি 58 টাকা উঠতি উঠতি মার্কেট, উঠতি মার্কেট, আমি এখানে রানিং এর মধ্যে কিছু পাবো।
তো কন্ডিশন হচ্ছে কি, কোনটা লেভেল, কোনটা জায়গা, সাপ্লাই এবং সাপোর্টের কোন লেভেলে। ধরেন এটা সাপোর্ট জোন হচ্ছে, যদি স্ট্রং ভাবে ধরি 60 টাকার ঘরটা মেইন বেসিক সাপোর্ট জোনটা, দেখেন স্ট্রং সাপোর্ট জোনটা। তো এটা সাপ্লাই জোনটা হচ্ছে মূলত 11 টাকায়। তো যেহেতু 11 টাকায়, তো আপনি তো সব সব ক্রিম খাইতে পারবেন না, আপনি তো সব মজা খাইতে পারবেন না। তো সেই কারণে আপনার খাইতে হবে কি, যে যেহেতু 60 টাকার ঘরে আর এটা উঠতি বয়স বা লাভের বয়স, তা আমি 60 টাকায় কিনলেও লাভ, 8 টাকা কিনলেও লাভ। যেহেতু 60 টাকা 8 টাকা কিনলে লাভ, তাহলে আমার 1 টাকা বেশি দিয়ে কিনতে কোনো ভয় নাই। কেন? আমার এটা অন্তত এখান থেকে কিনলো 8 টাকা, কিনলো অন্তত 2টা টাকা হইলেও পাবো। সুতরাং যখন উঠতি বাজার, তখন ওই কিপটামি করবেন না। যে জিনিসটার মোটামুটি পজিশন ভালো, মোটামুটি তার রানিং ভালো, কোম্পানি ভালো, কোম্পানির গ্রোথ ভালো, ওই জিনিসটা আপনি 8 টাকা বেশি দিয়েও কিনবেন। আর যেটার অবস্থা খারাপ, যেটার তলাবিহীন ঝুড়ি, যেমন আপনার এই ধরেন কেবিপি, কালকে কেপিপির কথা বলতে ওই ব্যাটার মানে পাতলা পায়খানা ছুটে গেছে। কেপিপি কালকে আমি কি বলেছিলাম লাইভে মনে আছে? এসব বন্ধ কোম্পানি, ফালতু কোম্পানি নেওয়ার কারণে আপনাদের পুঁজি হারাবে, যে কোনো সময় ডিলিস্টেড। ওই বেটা মনে হয় কিনা বাস খায়া বৈশা রয়েছে, এর মানে মাথা নষ্ট হয়ে গেছে, এর 14 গোষ্ঠীর মানে ঘুম হারাম হয়ে গেছে। এখন বলাতে কি হয়েছে দেখেন, আজকে উপরে একটা ট্রেড করে দাম করে মারছে। এটা যে আগামী কয়েকদিন যদি বামে হল্ট হয়, তাহলে কি অবস্থাটা হবে? তো কেন আমি ঝুঁকিপূর্ণ জায়গায় যাব? কেন আমার ব্যবসাটাকে, হালাল ব্যবসাটাকে জুয়ার আসরের মধ্যে ঢুকাবো? কথাটা কি বুঝে আসছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? একটু চা, চা খাবেন? চা ঢেলে দেই? তো বিষয়বস্তু যদি গঠনমূলক না হয়, আলতু ফালতুর জিনিস যদি আপনাদের সামনে আসে, আপনাদের পুঁজি নষ্ট হবে। কেন আমি এই কাজ করব? আমার যেগুলা বেসিক জিনিস, যেমন প্যানিনসুলা জেড গ্রুপ থাকার পরেও 11 টাকা আপনাদের সামনে আনছি কোন কারণে? এটার ফিউচার ভালো। এটা ফিউচার ভালো দেখেই, এরে ভাই মোহাম্মদ জুনায়েদ ভাই, আপনি এইসব ফালতু আওয়াজ, বাইরের কথাগুলা শোনার দরকার নাই। পেনিনসুলার ভিতরগত তথ্য উপাত্ত জানার পরে আমি 11 টাকা আপনাদেরকে বলছি। এখন 17 টাকা, 17 টাকা না, এটা আরো যে একটা জোন পার করছে, এখন 22-23 টাকার দিকে যাবে, 24-25 টাকার দিকে পেনিনসুলা যাবে, কেউ আটকাইতে পারবে না একে। আপনার এই যে ইসলামী ফাইন্যান্স 11-12 টাকা যাইতে কেউ আটকাইতে পারবে না। ওপেন ডিক্লার দিয়ে কথা বলি আমি। সেই আপনার সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত কালেকশনে ছিলাম, নভেম্বরে গিয়ে একবার প্রফিট নিছি 17 টাকার ঘরে। নেওয়ার পরে আবারও যখন প্যাটার্ন তৈরি হয়েছি, এবার আমি 17, 17, 20, 30, 40 পয়সা পর্যন্ত কিনছি। কারণ আমার একটা জিনিস ভরসা হয়ে গেছে যে এই জায়গায় একটা সাপোর্ট ক্রিয়েট করছে, এবার সে সামনের দিকেই যাবে। এবং ডিসেম্বরে তার ওই যে নতুন যে পেনিনসুলার দ্বিতীয় পেনিনসুলা উদ্বোধন হবে, সেটারও একটা বিশাল এক নিউজ আছে। তো এইসব তথ্যপাত্র নিয়েই আমি এই কথাগুলো আপনাদেরকে, স্টকগুলো আনি। আমার কি কাম খায়া দেয়া কাম নাই যে ইসলামী ফাইন্যান্স যদি বাজে অবস্থা থাকতো আমি কি এটা আনতাম? কখন আনছি? যখন আমি ওভার শিওর হয়েছে এটার এইটার ইপিএস টিপিএস খুবই ভালো, এবং মানে রিকভারি করছে লস থেকে, লাভের মুখের দিকে যাচ্ছে। সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলা, সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলা। যার কারণে আমি এই 6 টাকার ঘরে গত শনিবারে, আমি এটা আরো 2 সপ্তাহ, 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগের শনিবারে যখন এটা প্যাটার্ন তৈরি হয়েছে, আমি সাথে সাথে আপনাদেরকে ইউটিউবে ইয়ে করে দিছি, আপলোড করে দিয়েছি। না ভেজাল চা দিব না। সিলেটের এমডি আব্দুল আলী মিয়া ভাই আমার জন্য চা পাতা, সিলেটের একদম পিওর বাগানের চা পাতা নিয়ে আসছে, অরিজিনাল চা পাতা, অরিজিনাল চা পাতা নিয়ে আসছে। আর আমার তো ঢাকা থেকে আমি কখনো চা পাতা কিনা লাগে না, কারণ আমার ভাগ্নি জামাই আছে। যখন চা পাতার শেষে বলি, আমি ওইখান থেকে অরিজিনাল একদম এই সিলেটের চা পাতা নিয়ে আসি। তো আমার এখানে চাও পিওর, ভেজাল নাই। নির্ভেজাল চা খাই। তো এই ইসলামী ফাইন্যান্সটা তখনই আপনাদের সামনে আসছে যখন দেখলাম যে খুব সুন্দর অবস্থায় আছে, বিভিন্ন প্যাটার্ন তৈরি হয়েছে, ইপিএস রিকভারি করছে, সেম অ্যাজ ইট ইজ পেনিনসুলা। বললাম যে ভাই এটা ভালো আছে, এই পজিশন আছে, আপনারা দেখতে পারেন, পছন্দ হলে কিনতে পারেন, এবং আপনাদের নিজের ডিসিশনে নিতে পারেন। ঠিক আছে। চায়ের সাপ্লাই জন্য হয়েছে এটা, আচ্ছা, ওই চায়ের সাপ্লাই জনের দিকে হঠাৎ মন গেল কেন? ন্যাশনালিটি
অ্যান্টি অ্যান্টিসি কইছেন যখন চায়ের সাপ্লাই দেখি, ন্যাশনাল টিটাই দেখি। এরে ভাই এটা তো মানে একই জায়গায় ঘুরতেছে। এবং ন্যাশনাল টি এগুলা স্লো আইটেম, তো এগুলা কখন কোন দিন হয়। হাবুল দাদা, হাবুল ভাই মজা দেয় তো ভাই, যত কিছু করেন বিনোদন দেয়। ওর ডায়লগ গুলা ভালোই লাগে। তাহেরি হুজুরের মানুষেরা ইয়ে দিতে পারে। তো এখন যেটা আপনার এই যে ন্যাশনালটি, এটাও বটমে আছে, তো এগুলো ধৈর্য সহ্যের ব্যাপার, আর কোনো কিছু আছে কিনা এটার ভিতরে জানি না। তো যেহেতু বাজারের যে বিষয়গুলো নিয়ে বলছি, যেই জিনিসগুলো আমার কাছে প্রপার ভালো মনে হয়, যে অন্তত পক্ষে বাজার খারাপ হলেও আপনার পুঁজিটাকে সেভ রাখবে, যদিও আনরিয়েলাইজ কিছু লস দেখাইলেও পরবর্তীতে আইবিপিটা দেখেন কি সুন্দরভাবে 10 টাকার ঘরে নামছিল, তাই না? আইবিপি বলছি ভাই, এটা যারা ধৈর্য সহকারে রাখতে পারবে, এবং লং টার্মের একটা হিসাব আমি বের করে দিয়েছি, এটা 18 টাকার দিকে যাবে, 18 টাকার দিকে যাবে। এখন দেখেন আজকের যে ভলিউমটা, এটা এখনো পর্যন্ত ঠিক আছে। এই আগামীকাল পরশুর ভিতরে এটা 13-14 টাকার দিকে যাবে ইনশাল্লাহ, 13-14 টাকার দিকে যাবে। আচ্ছা, তাল্লুর কথা বলছেন, তাল্লুর তো বললাম যে তাল্লুর স্পিনিংটা যে পজিশনে আছে বেশ ভালো, প্যাটার্ন ভালো, আমি এই কারণে একটু আপনাদের সামনে আনছি। এবং বটম সাইডে যেহেতু আছে তাল্লুটা, তাল্লুর সাপ্লাই জোনটা আমি বলি শুনেন, এটার তাল্লুর বিষয়টা হচ্ছে যে তাদের যে ইপিএসটা দেখা, এটা পুরো ফেক, আপনার নিশ্চিত থাকেন। আমি তাল্লুর এই ইয়ের সাথে গত ডিসেম্বর মাসে আমি তাল্লু কোম্পানিতে গিয়ে সিএফওর সাথে বসে মিটিং করছি। তো তার কথাবার্তা কিছু বিষয় আছে, এগুলো পার্সোনাল ইন্ডিভিজুয়ালি কথা না বলাই উচিত, কিন্তু আমি বুঝতে পারছি যে তারা যে ইপিএসটা দেখায় এটা পুরো ফেক দেখায়, লোকসান দেখাচ্ছে, এটার প্ল্যানিং আছে, এটা প্ল্যানিং আছে। এবং এটা যে আপনাদেরকে অনেকবার বলছি, আইসিবির কাছে 26 টাকা 30 পয়সা করে 59,000 59 লাখ শেয়ার আছে, 59 লাখ শেয়ার আছে শুধু আইসিবির কাছে, 26 টাকা 30 পয়সা। যদি কেউ আইসিবির কেউ থেকে থাকেন ওনাদের, উনি জানবেন, তবে তারা বলবে না, কিন্তু আপনারা কেউ যদি কারো রিলেটিভ থাকে আপনারা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো এই জায়গাটাতে তাল্লু স্পিনিং এর এখন যে জায়গাটা, এটা হচ্ছে 60 টাকা, এটা প্রতিবারে 5 টাকা থেকে 60 টাকা হিট করেই। এই গত 1-1.5 বছর 2 বছর মানে এই যে এই সরি 1 বছর, 1 বছর আগে তো এটা 10 টাকার নিচে নামেই নাই, নামতোও না। আমি এটা গ্যারান্টি তখন দিয়েছিলাম যে এই শেয়ার নামবে না। তো প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে 10 টাকার নিচে নামাইতে পারে না, যত মার্কেট উত্থান পতন হয়েছে। কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ওই যে যারা যাদের কাছে হোল্ডিং ছিল মাইরা মুইরা ভাগছে, এটা চলে আসছে 4 টাকা 70 পয়সায়। তো ওইখান থেকে আমি 5 টাকা, ডিসেম্বর মাসে 5 টাকা প্রায় বেশ কিছু শেয়ার, 4-5 লাখ শেয়ার কিনে 1.5 টাকা 2 টাকা প্রফিট করছি। এবং টিপু ভাই এই যে গত 4 মাস আগে 5 মাস আগে সম্ভবত, এই টিপু ভাই করছে কি, আমি আলোচনা আনছে ধাম করে বুদ্ধি করে কিনা ফেলেছিল 5 টাকা 20 পয়সা করে, 6 টাকা 20 পয়সা গেছে, 1 লাখ টাকা খাড়া গেছে 3 দিন না 4 দিনের মাথায়। তো এইটার যে প্যাটার্নটা এখন তৈরি হয়েছে, এই যে জায়গাটা আছে, এখান থেকে একটা বাউন্স করবেই, 2-1 দিনের ভিতরে এটার ইউটার্ন আসবে। এটা 60 টাকা পার করলে এটা কিন্তু রান আছে 10 টাকা পর্যন্ত। এই ঘরটা এই 6 টাকা 70-এর উপরে, যদি 70-80-র উপরে যখন এটার ক্লোজিং চলে আসবে এবং ভালো অবস্থানে চলে আসবে, দেখবেন যে এই শেয়ারটার নেক্সট রান হচ্ছে আপনার এই জায়গাটা 10-11 টাকার ঘরটাতে বেশ ভালো রান আছে, মানে অলমোস্ট ডাবল প্যাটার্নের একটা শেয়ার এখান থেকে হবে। তবে ধৈর্য লাগবে, আজকে বললে কালকে হবে এমন যদি চিন্তা ভাবনা করেন, দূরে থাকেন। ঠিক আছে? তো যেগুলা কংক্রিট জায়গা ভালো, ইয়েগুলা সাপোর্টের কথা ভাই বারবার লেখেন না, সাপোর্টের কথা আলোচনা প্রায় প্রত্যেকের ইয়ের মধ্যে হয়েছে। এই দেখেন সাপোর্টের কথা আমি কি বলছি দেখেন, সাপোর্টের কথাটা বলছি, সতর্ক কিভাবে করছি দেখেন। যতক্ষণ পর্যন্ত সাপোর্টের ডিভিডেন্ড দেওয়া হয় নাই, ঘোষণা আসে নাই, ততক্ষণ পর্যন্ত সাপোর্টের একটা জিনিস বলছি 317.51। তো তারপরেও বি কেয়ারফুল বলছি যে এটা দেখেন সাপোর্ট থেকে উঠছে, এটা 17 টাকা থেকে উঠছে সাপোর্টটা, ঠিক আছে? 3 গুণের কাছাকাছি প্রফিট দিচ্ছে 48 টাকা পর্যন্ত। যখনই এটার ঘোষণা আসছে তখনই বলছি ভাই সাপোর্টের ঘোষণা আসছে, এটাকে আর প্রাইস ধরে রাখতে পারবে না। যখন বলছি যে সাপোর্টের এইটা ধরে রাখতে পারবে না, কেন? হাই রেঞ্জের শেয়ারে যখন ডিক্লারেশন আছে, এগুলা ভাই বলতে বলতে মুখস্থ হয়ে গেছে, তারপরেও কেন আপনারা বুঝেন না? এই সাপোর্টের কথা আমি কতবার বলছি। কি ভাই ইয়াতে এই যে আপনার আলমগীর ভাই আছেন, আনোয়ার ভাই আছেন, টিপু ভাই আছেন, বলেন এই কথাটা আমি বলি নাই?
যারা রেগুলার আমার এই ভাইয়েরা আছেন, তরিকুল ইসলাম ভাই আছেন, তারপরে ইশতিয়াক ভাই আছেন, তারপরে মামুন আছে, তারপরে হাবুল মৃধা ভাই আছেন, তারপরে মৃদুল দাদা আছেন। বলেন, আমি এই সাপোর্ট নিয়ে বলি নাই যে যখনই ডিক্লারেশন চলে আসছে, যখনই ডিক্লারেশন চলে আসছে বলছি খেল খতম, খেল খতম, এটা এবার নিচের দিকে আসবে, আসছে কিনা বলেন এবার। আমি যে কথাগুলো বলছি আমি বলছিলাম কিনা সাপোর্ট নিয়ে। তো সুতরাং যখন বলার পরে যদি আপনি লাইভ শুনে থাকেন, সাপোর্টে যাওয়ার তো আপনার কথাই আসে না। আচ্ছা, ইআইএল নিয়ে বলছিলাম যে 30 টাকার ঘরে সাপ্লাই আছে। দেখেন তো এখন কত চলে, গেছিল 30 টাকার কাছে, 28 টাকার কাছে গেছে, দেখছেন? মানে এই যে বটম থেকে এখনো প্যাটার্নটা একটা ভালো আছে, ইআইএলটা সম্ভাবনা আছে, 30 টাকা পর্যন্ত একটা সাপ্লাই জোন আছে। এই 30 টাকা গেলে একটা সেল আসবে, এই যে এই 30 টাকার ঘরে, 30 টাকার ঘরে গেলে একটা সেল আসবে। ইআইএল, ইআইএল এর ভিতরগত কিছু সমস্যা আছে, আমি এটা আরো 3-4 মাস আগ থেকে বলছি, আরো 3-4 মাস থেকে আগে থেকে বলছি ইআইএল এর ঝামেলা আছে। তো এটা, হ্যাঁ, এই যে আলমগীর ভাই মনে আছে, আলমগীর ভাই বলছেন মনে আছে। আচ্ছা, উপজেলাটা নিয়ে বলি। উপজেলাটা আপনারা জানেন যে উপজেলাটা একটা স্ট্রং ফান্ডামেন্টাল, উপজেলাটা খুবই ফান্ডামেন্টাল স্ট্রং, কিন্তু একটা কারণে সে এই ডাউনের দিকে আসতেছে, সেটা হচ্ছে তার যে ক্যাশটা দেওয়ার কথা ছিল, জি, ক্যাশটা দেওয়ার কথা ছিল, ডিভিডেন্ডটা। তো এই ক্যাশটা দেওয়ার কথা ছিল, কিন্তু গভর্নমেন্টে তাদেরকে ওই দেওয়া হয়েছে। জি আরাফাত ভাই, থ্যাংক ইউ সো মাচ। তো এই উপজেলাটাও বলা ছিল যে গভর্নমেন্টের যে টাকাটা দিছে সেটা ক্যাশ দেয় নাই তাদেরকে, বন্ড ধরা দিছে। তো বন্ড ধরা দিছে। আরও কিছু বিষয় হচ্ছে যে আমি যতটুকু জানি, কিছু ফরেন, এটা আমার ইন্ডিভিজুয়াল নিউজের ভিতরে পাইছি, হ্যাঁ। তো সেটা আপনাদেরকে বলি। সেইটার কারণ হচ্ছে এইটাতে কিছু লোকজনকে আহ, কেনার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য এটাকে একটু নামানো হচ্ছে। এটা পার্সোনাল বিষয়, আপনাদের কাছে শেয়ার করলাম। তারপরে যেহেতু অনেকের আছেন হতাশ হচ্ছেন, তো আপনারা যদি উপজেলাটা যদি একটু নিচে নামলে যদি একটু অ্যাভারেজ করেন বেটার হবে। কারণ এই সেক্টরটারও প্লেয়ার, এই মাঝখান দিয়ে পাওয়ার সেক্টরের খেলা হলেও উপজেলাটা খেলা হয় নাই। তো এই উপজেলার আমি আর একটু ভিতরগত তথ্য দিকে যাই, একটু ভিতরগত জিনিসগুলো আপনাদেরকে বুঝাইলে হয়তো বা বুঝতে পারবেন যে এখানে এটা হচ্ছে হোল্ডিং এর মধ্যে যে জিনিসটা, এই যে কিছু কিছু ফরেনরা ঢুকতেছে সম্ভবত, এই ধরনের কিছু একটা আমার কাছে আহ, বলেছে যে কোনো এক ভাই। তো এটার আপনার দেখেন 4 টাকা 94 পয়সা, হ্যাঁ, এখানেও একটু বিষয় আছে, একটু ফার্স্ট কোয়ার্টারটা ইপিজি এটার একটু ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ আসছে, খারাপ বলতে ম্যাসিভ খারাপ, মানে 50%-এর দিকে কম আসছে। এই একটা বিষয় পাওয়া গেল, এই যে ফার্স্ট কোয়ার্টারটা যেটা আসছে উপজেলার, খেয়াল করেন, উপজেলার ফার্স্ট কোয়ার্টারটা বেশ বেশ খারাপ আসছে, বেশ খারাপ, অল্প স্বল্প না, অলমোস্ট 50%-এর উপরে খারাপ আসছে ফার্স্ট কোয়ার্টারটা, যার কারণে শেয়ারটা একটু চলতে আছে। আব্দুল সামাদ ভাই, আমি মিজান ভাইকে আপনার এই নাম্বারটা দিয়েছি। তো আপনি একটু ওনাকে একটু ইনবক্সে পার্সোনালি কথা বলেন, মিজান আব্দুল সামাদ ভাই। আমি ওনাকে নাম্বার দিয়ে রাখছি, তবে আপনি একটু ওনারে ইনবক্সে কথা বলেন যে রাসেল ভাই আপনার বিষয়ে আমার বিষয়টা আপনাকে বলছে, আপনার বিষয়টা একটু ওনার সাথে যোগাযোগ করেন আব্দুল সামাদ ভাই, ঠিক আছে? তো আপনি এই এই যে ইউপিজিএল এর কমার মূল কারণটা পাইছি, আমি আসলে আগে খেয়াল করি নাই, এখন দেখলাম। কারণ ওর যে ফার্স্ট এই যেটা ডিভিডেন্ড ঘোষণা করছে সেটা কিন্তু মারাত্মক, ইপিএসটা ভালো ছিল, কিন্তু ফার্স্ট কোয়ার্টারে গিয়ে তার দুর্বলতাটা প্রকাশ করছে, ফার্স্ট কোয়ার্টারে দুর্বলতা প্রকাশ করছে। তো যেহেতু মানে অনেক ইপিএস খারাপ আসছে, তো যার কারণে শেয়ারটা এখন একটু ডাউনের দিকে আসছে, এটা ফার্স্ট কোয়ার্টারের কারণে। তো এখন যেটা আছে, এইখানে একটা জায়গায় 120 টাকার ঘরে মোটামুটি একটা হয়তোবা স্টেবল হইতে পারে, 120 টাকার ঘরে ইউপিজিএলটা। এখান থেকে যদি ইউটার্ন আসে, একটা ভালো গ্যাপ দিলে চেষ্টা করবেন যে, বা অ্যাভারেজ করার চেষ্টাটা করলে ভালো হবে, ঠিক আছে? আচ্ছা,
মার্কেটের যে ইন্ডেক্সের কথা আমি আরেকবারও চলে যাই ইন্ডেক্সের বিষয়ে, কারণ মূল গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ইন্ডেক্স। আপনার ঘরের খুঁটি যদি শক্ত থাকে তাহলে ভিতরের যে বিষয়বস্তু আছে, ফার্নিচার, আসবাবপত্র বা স্ট্রাকচার, ঘরের খুঁটির উপরেই স্ট্রাকচারের মানে টিকে থাকে। তো এখন এই আপনার ইন্ডেক্সের যে জায়গাটা আমরা গতকালকে আমি আর পারভেজ দুই ভাই মিলে যে আলোচনাটা আনছি, এবং 99%ই গ্যারান্টি দিছি যে বাজারটা ভালো হবে, আলহামদুলিল্লাহ সেটা জায়গায় গেছে। এখন ওই যে অতি উৎসাহিত জায়গা থেকে আমাদেরকে যে জিনিসটা সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে যে এই যে দেখেন 5,070, আহ, যে জায়গার কথাটা আমি বলে আসছিলাম আগেও, 5,070 থেকে 5,100, 185 বা 90, এই 5,070 থেকে 5,185 বা 90, যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা ওভারকাম করবে ততক্ষণ আমাদেরকে ডেঞ্জার জোনে থাকতে হবে এবং সতর্কতা অবস্থা অবলম্বন করতে হবে। কোনোভাবেই আমরা আবেগী হতে পারবো না, বিশেষ করে আমি না। এবার আপনাদেরকে আমি দেখাই দিছি আমার বিষয়টা এবং আপনাদেরকে বুঝাই দিছি। এবার আপনারা যদি আবেগী হয়ে আপতা বটর মতন মানে আরো আকাশে যাওয়ার জন্য বসে থাকেন, আপতা বটটা আমার ধারণা ছিল 42-45 টাকা যাবে, কিন্তু যখন দেখলাম যে বারবার ধাক্কা খাচ্ছে, তো যেহেতু যেহেতু সে পার করতে পারতেছে না, সেহেতু আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে নিয়েছি। এবং যখন ইনস্ট্যান্ট ডিসিশন নিয়েছি তখনও আপনাদেরকে আমি বলে দিয়েছি যে আপতা বটর এই পজিশন। কিন্তু অনেক ভাই আছেন আপতা বটর নিয়ে বসে আছেন, এখনো আমি জানি, আমাকে বলেছে, ঠিক আছে। তো আমার যে জায়গাগুলো আমি আপনাদেরকে একদম লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই, আপনারা যদি না বুঝতে পারেন সেটা অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে আমার ক্লাসে যারা থাকেন বা এই ইয়েতে থাকেন, যারা লাইভে যারা থাকেন, ওভার গ্রিডি হবেন না। ওভার গ্রিডি যারা হবেন তাদের জন্য কিন্তু মরণ ফাঁদ এই জায়গায়। ওভার গ্রিডি না, এইটা আমি বলছি যে এই মার্কেটটা অত্যন্ত সেন্সিটিভ একটা মার্কেট। আপনারা আমার ওই যে পিকনিক প্রোগ্রামের বক্তব্যের একটা অংশ, লাস্টের অংশটা শুনেছেন, ধাপে ধাপে আসতেছে, তো এগুলো আমরা আপনাদেরকে দিব। তো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনার স্টকের অ্যানালাইসিস বিশ্লেষণের চেয়ে আমার এই জায়গার যে জায়গাগুলো কংক্রিট জায়গা দেখাই, শিখাই, বুঝাই, এগুলা যতদিন পর্যন্ত আপনারা আওতায় না আনতে পারবেন কোনো লাভ হবে না। আপনার স্টক যত বিশ্লেষণ করে দেয় না কেন, কত আপনাকে এসপিসিএল এর বিশ্লেষণ করে দিয়েছে, অনেকে বেচে নাই, অতিলোভ, অতিলোভ। আপনাদেরকে আরো কত কিছুর স্টক আমি দেখছি, বলে অমুকে বলছে, তো আমার সাথে পীড়িত করেন, আবার আরেক জায়গায়ও পীড়িত করেন। এই পরকিয়া বাদ দেন, পরকিয়া বাদ দিয়ে এক জায়গায় আসেন, পরকিয়া প্রেম বাদ দেন, নইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। দুইজনের দুই নৌকা পাড়া দিবেন মোটামুটি ডান্ডি ফটাস, বুঝছেন। ইটিএল এর সাপ্লাই জোন একটা আছে 10 টাকা 50 পয়সায়, বুঝছেন। ইউনুস আলী ভাই, ইটিএল এর 10 টাকা 50 পয়সা আছে। ইন্স্যুরেন্স দিয়ে আপনারা আলোচনা কেন করেন? ইন্স্যুরেন্স এখন কালেকশনে থাকেন না। আগামী মানে যতক্ষণ পর্যন্ত ইন্স্যুরেন্সের মুভমেন্ট অলরেডি চলে আসছে, দেখেন আইসিআইসিএল এর মানে যত কিছু হোক, একটা জায়গা পার করছে 21 টাকা 22 টাকা থেকে আমরা কালেকশনের কথা বলছিলাম, সেটা পার করছে। এখন আবার আরেকটা জায়গায় একটা রিটেস্ট হয়েছে, কমপ্লিট হয়েছে, এখন এটা সামনের দিকে যাবে। এগুলা সামনের দিকে যাবে এগুলা কোনো দিকে কোনো ইয়ে হবে না। স্কোয়ার ফার্মা হচ্ছে বিনিয়োগের জায়গা। স্কোয়ার ফার্মাটা বিনিয়োগের। স্কোয়ার ফার্মা এখানে ও আপনাকে গেম দিবে এই আশা করেন না। স্কোয়ার ফার্মা অলওয়েজ ডিভিডেন্ড ক্যান্ডি শেয়ার। স্কোয়ার ফার্মা, পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, তারপরে এই জাতীয় যেগুলো ফান্ডামেন্টাল, এগুলা কখনো আপনাকে মার্কেটে গেইন দিতে দিবে না, ওরা কোম্পানিরা নিজেরাই দিবে না স্কোয়ার ফার্মার গেইন করতে, ঠিক আছে। স্কোয়ার ফার্মার হিসাব ক্লোজ। যেগুলা ফান্ডামেন্টাল, মোস্ট ফান্ডামেন্টাল হিসাব, যেমন ব্যাট বিসি, বাটা, এগুলা শেয়ারগুলা এইভাবে চলবে। হ্যাঁ পারভেজ, আসো ভাই, আসেন ভাইয়া, আমরা একটু ওই জায়গায় চলে যাই, আমরা গুরুত্বপূর্ণ জায়গায় আলোচনা করি। থ্যাংক ইউ ভাইয়া, আপনি এই যে যে জিনিসটা করছেন। আমি দেখেন এই কথাটা পারভেজ ভাই একটু মনোযোগ সহকারে শুনেন, যেহেতু আপনি বেশ একটা ভালো ইয়া কোর্স, ইয়া মোটামুটি আপনারা আমার খুব
খুবই ভালো পছন্দ হয়েছে, এবং আপনার যৌক্তিকতাগুলা খুবই মূল্যবান। তো আমি চাই আপনি আসেন, লাইভে থাকবেন, আমিও যতটুকু পারবো অন্তত এই ভাই বোন, এই আমাদের বিনিয়োগ ভাইদেরকে যেন একটু ইয়ে করতে পারি। 5150 পার হইলে যে আপনি এন্ট্রি দিবেন এমন বিষয় না, আগে দেখতে হবে সেই জায়গায় গিয়ে টিকে থাকতে পারে কিনা। ঠিক আছে জামান ভাই, আগে দেখবেন যে এটা পার করার পরে টিকে থাকতে পারে কিনা, কারণ টিকে না থাকতে পারলে মার্কেট যদি সাপোর্ট না করে আবারও ভেঙে চলে আসতে পারে নিচে। ঠিক আছে, এই বিষয়গুলো অনেক ভাই জটিল সমীকরণ, জটিল সমীকরণ। আমি একটু পারভেজ ভাইয়ের সাথে একটু ডিসকাশন করি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। তো 5168 রাইট, এই লেভেলটা পার করতে পারলে, কারণ আপনি এত এপ্রিলের 25 ক্যান্ডেল এবং 21 অক্টোবরের ক্যান্ডেল দেখেন, জটিল। আচ্ছা ঠিক আছে, কত 13 এপ্রিল, আমি একটু প্রিভিয়াসে চলে যাই। 13 এপ্রিল, জুন, এপ্রিল, মে, এপ্রিল, এপ্রিল, এপ্রিলের 13 তারিখ, 13 তারিখ, এই যে এইটা এপ্রিলের 13 তারিখ। আচ্ছা একটু আমি আবার একটু দেখি তো। 13 এপ্রিল তো ক্যান্ডেল, এবং 13 এপ্রিলের ক্যান্ডেল, ভাই 13 এপ্রিলের ক্যান্ডেল তো ডাউনের দিকের হিসাব। আচ্ছা, 13 এপ্রিলের ডাউনের হিসাব। আরেকটা কোনটা বলছেন? অক্টোবর, 21 অক্টোবর। আচ্ছা এটা দেখলাম, এটা ফুল প্যাটার্নের ডাউনের, ডাউনের একদম ডাউনের। 13 এপ্রিল ছিল ডাউনের প্যাটার্ন। আর আরেকটা হচ্ছে অক্টোবরের 21 তারিখ। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। আচ্ছা অক্টোবরের 21 তারিখ, অক্টোবরের 21 তারিখ, রাইট। আচ্ছা, দুইটা কিন্তু ভিন্ন ক্যান্ডেল পারভেজ ভাই। এখানে তো আমার তো একটা জিনিস দেখলাম, এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, আর ওইটা ডাইরেক্ট মানে বেয়ারিশ ক্যান্ডেল। এটা বেয়ারিশ ক্যান্ডেল, আর ওটা হচ্ছে ইনভার্টেড হ্যামার। এই জায়গার মানে ইয়াটা, এটারও, এটা তো ডাইরেক্ট পতনের বেয়ারিশ ক্যান্ডেল, আর এটা হচ্ছিল ইনভার্টেড হ্যামার। অক্টোবরের 21 তারিখ, এটার সাথে ওইটার সামঞ্জস্যতা তো আমি পাচ্ছি না কিছু। বুঝছি বুঝছি, বুঝতে পারছি, বুঝতে পারছি, বুঝতে পারছি পারভেজ ভাই, বুঝতে পারছি, বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছি, ওকে। বোঝা গেছে পারভেজ ভাই, বোঝা গেছে। এটা টপ, এটা টপ আর ওইটার বটম, রাইট। এটার টপ ওইটার বটম, আচ্ছা, রাইট রাইট, ঠিক ঠিক ঠিক, কথা ঠিক। আহ, 21 তারিখের 21 তারিখের টপ, আর আহ, ইয়ের এই ওইটা হচ্ছে 13 এপ্রিলের ক্যান্ডেল, রাইট। টপ এবং বটম, রাইট। আচ্ছা, এই জটিল সমীকরণের বিষয়টা নিয়ে আলোচনা করব এখন, কিভাবে কি হইতে পারে। ঠিক আছে, এর মধ্যে আরো একটা ক্যান্ডেল দেখেন বাইরে হচ্ছে, সেটা হচ্ছে আপনার 17 জুলাই। সেটা হচ্ছে পারভেজ ভাই, আপনি দেখেন 17 জুলাইটাও দেখেন, 17 জুলাইটা দেখেন। এইবার আসলে আমরা একটা জটিল অঙ্কটা কষি, এই জায়গাটাতে একটা জটিল অঙ্কটা কষি। পারভেজ ভাই খেয়াল করেন, আপনি একটু 17 জুলাইয়ের ক্যান্ডেলটা দেখেন। এখন এই জায়গাতে শুধু ইন্ডেক্স না, শুধু ইন্ডেক্স না, আরো একটা জিনিসও আমাকে ফলো করতে হবে। স্টকগুলার, মানে আমাদের যে মার্কেটের স্টকগুলার প্যাটার্নগুলার সাথে কোন কোন জায়গায় মিল, মানে এইখান থেকে কি হইতে পারে। হ্যাঁ, 5100 এত বড় ধরনের সাপ্লাই লেভেল, রাইট। এই জায়গাটাতে বড় ধরনের সাপ্লাই লেভেল, আমি আর একটু পিছনে যাই। এটা এই জায়গাটাতে, হ্যাঁ এইটা, এই জায়গাতে এখানেও সাপ্লাই লেভেল বড় ধরনের আছে। তো এখন এই জায়গাটাতে আমরা একটা জিনিস মিলাবো, হিসাব সমীকরণ মিলাবো। এই জায়গার সাপ্লাই লেভেলটা বড় ধরনের সাপ্লাই লেভেল, রাইট। এটা কিন্তু
আমি ওই জুন মাসে যখন এইদিকে আসছিল না, এই ক্যান্ডেলগুলো প্যাটার্ন দেখে কিন্তু তখন বলছি যে এই সাপ্লাইটাকে গিলে ফেলছে। এই যে মানে 5213 বা 5168 থেকে 168 থেকে 5213 যেই মানে সাপ্লাইটা, এই যে সাপ্লাইটা গিলছে কোথায় দেখেন, গিলছে কোথায়, এই যে কয়েকটা ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে 10ই জুলাই, 11 জুলাই, 10, 13, 14, 15, এখানে এই তিনটা ক্যান্ডেল একই জায়গায় রেখে, মানে এই সাপ্লাই জোনের একদম বটম সাইডটাতে বসে বসে এই পুরা সাপ্লাইটাকে গিলছে। কিভাবে গিলছে? যখন এই জায়গায় 3 দিন কারেকশন দিছে, কারেকশনের সাথে সাথে এই সাপ্লাই যারা আটকা ছিল এরা মেরে দিছে, এরা বের হয়ে গেছে। পারভেজ ভাই খেয়াল করেন কথাটা, কিছু 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 নিজের ব্রেন থেকে কাজে কাজে আনতে হবে। নিজের সবকিছু যে টেকনিক্যালের বিষয় না, এই জায়গাটাতে আপনারা একটা জিনিস পারভেজ ভাই একটা জিনিস খেয়াল করবেন যে যখন সাপ্লাই জোনের নিচে কারেকশন দেয়, সাপ্লাই জোনের নিচে কারেকশন দেয়, আপনাকে বুঝতে হবে যে উপরের যে সাপ্লাইটা আছে, উপরের যে সাপ্লাইটা আছে তাকে গিলে ফেলার চেষ্টা করে। আপনারা আরেকটা স্টক দিয়ে বুঝাই, সেটা হচ্ছে ডোমিনেসটা। ডোমিনেসটা আপনাকে দেখেন কতগুলা প্যাটার্নের হিসাবে মিলাইতে হয়। ইন্ডেক্সের প্যাটার্ন আমি এবার স্টক দিয়ে বুঝাই। ইন্ডেক্সের প্যাটার্নটা আপনাকে ইয়ে দিয়ে বুঝাই, এই যে আপনার এটাকে কি বলে, স্টক দিয়ে বুঝাই। দেখেন ডোমিনেন্সটা বারবার 22-23-এর ঘরে এক বহু চেষ্টা করছে, কিন্তু ডোমিনেন্স কি করছে, আমি বারবার বলছি যে এটা যতক্ষণ পর্যন্ত 25 টাকা ওভারকাম না করবে ততক্ষণ পর্যন্ত এটা নিশ্চয়তা নাই। তো ঠিকই ডোমিনেন্সটা ওইখান থেকে কিন্তু কারেকশন দিয়ে 20 টাকার ঘরে নিয়ে আসছিল, খেয়াল আছে? এবার দেখেন আমি প্রিভিয়াসে যাই, ডোমিনেন্সের কোন জায়গায় ঝামেলাটা ছিল সেই জায়গাতেই কিন্তু বারবার বাধা খাইছে। এই যে এখন এই জায়গাটাতে বাধাগ্রস্ত হয়েছে, ঠিক আছে? এরপরে এই জায়গাতে থেকে ডোমিনেন্সের কিন্তু এই সাপ্লাই জোনটারে নিচে রাইখাই গিলছে, নিচে রাইখা গিলছে। কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, রাখেন আপনাদের স্টকের আলোচনা। আগে বাজার বুঝেন, শিখেন ভাই, মনোযোগ শিখার দিকে রাখেন। আপনারা এইসব বিপিএল, ফিপিএল, আপেল চাপেল রাখেন, কথা মনোযোগ দিয়ে শোনেন, তাহলে আপনি নিজের স্টকটা নিজে বুঝতে পারবেন। পারভেজ ভাই খেয়াল করেন কথাটা, এই যে যে সাপ্লাইটা আছে এই সাপ্লাইটারে গিলছে সে এই জায়গায়, কোন জায়গায় গিলছে, 23-24 টাকার ঘরে, ঠিক আছে? 23 টাকা 24 টাকা, আমি বারবার সতর্ক করছি যতক্ষণ পর্যন্ত না এটা 25 টাকা ওভারকাম না করবে এটা কিন্তু বিপজ্জনক। এখন আপনাকে একটা কথা বলি এই ডোমিনেন্স নিয়ে। ডোমিনেন্সটা মোটামুটি 25 টাকার যে সাপ্লাই জোনটা এটাতে গিলে ফেলছে, ডোমিনেন্সটা সাপ্লাই জোনটা গিলে ফেলছে, ঠিক আছে? গিলে ফেলার পরে সে কি করছে, একটা বাউন্স মানে রিটেস্ট করছে, রিটেস্ট করে 20 টাকা মানে কারেকশন করছে, কারেকশন করে 20 টাকা আনছে। যখন সে এই জায়গায় ছিল, এই দেখেন ডোমিনেন্সটা 20 অক্টোবর থেকে আপনার 10ই নভেম্বর পর্যন্ত একটা জায়গায়, আরো একটু আগে থেকেই, হ্যাঁ 20 অক্টোবর থেকে 10ই নভেম্বর, মানে 20 দিন, 20টা দিন সে এখানে আহ, ওই এই জোনটা খাইছে, এই জোনটারে খাইছে, বুঝছেন? এই জোনটারে খাইছে, এইখানে মোটামুটি যারা ছিল সাপ্লাই দিয়ে বাইরে হয়ে গেছে। হয়েছে কি এখন, এই আব্দুল সামাদ ভাই আপনি পার্সোনালি ওনার ইনবক্সে কথা বলেন, আমি বলে রাখছি। তো এখন বিষয়টা হয়েছে যে এইটা যখন গিলছে, এবার একটা কনক্রিট জায়গা আমাকে সিগন্যাল দিচ্ছে, ডোমিনেন্সটা সিগন্যাল দিচ্ছে এটা, যে এখনো পর্যন্ত এখনো কিছুটা বিপদগ্রস্ত জায়গা আছে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে, মার্কেট যেহেতু সাপোর্ট পাচ্ছে, সেই ক্ষেত্রে ডোমিনেন্সটা এটাকে ওভারকাম করতে পারবে, এই যে অনার করতে পারবে এই 25 টাকা ঘরটা, যেহেতু উপর আর তেমন একটা ঝামেলা ঝুট ঝামেলা নাই, পার করে ফেলছে, তো এইগুলোর জন্য আটকাবে না। নেক্সট ডোমিনেন্সের যাত্রাটা ইয়েটা হবে কোথায়, এই জায়গাটাতে, সেটা হচ্ছে 28 থেকে 30 টাকার ঘরে বা 31 টাকার ঘরে, আরেকটু নিচে আছে, 30 টাকার ঘরে আইসা আর একটা সাপ্লাই পাবে। আর আরেকটু নিচেও যেখানে আছে সেটাও 27 টাকা, 27 টাকার দিকেও সাপ্লাই পাবে, ঠিক আছে? 27 টাকার দিকে ডোমিনেন্সটা, তাহলে মোটামুটি একটা কনফার্মেশন পাওয়া গেছে ডোমিনেন্সের ব্যাপারে। চলেন আমরা চলে যাই আবার ইন্ডেক্সে, এবার আবারও ইন্ডেক্সে চলে যাই, কারণ গুরুত্বপূর্ণ জায়গাটা ইন্ডেক্স। দেখেন এই যে এই জায়গাটাতে, এই যে 25-এ, এইটা সহ ধরি, 24শে নভেম্বর, 25শে নভেম্বর, 26শে নভেম্বর, 27শে নভেম্বর, 30শে নভেম্বর, এই জায়গাটা, এই জায়গাটা মোটামুটি আমার মনে হয় যে এই জায়গাটাকে কভার করছে, এই জায়গাটাকে কভার করে একটা রিটেস্ট হয়েছে,
খেয়াল করেন কথাটা, আমি আরেকটু বড় করে বুঝাই। পারভেজ ভাই একটু আমার সাথে সহমত কিনা একটু দেখবেন। এই তিনটা জায়গায় লাস্টের ক্যান্ডেলটা যদি ইনভার্টেড হ্যামার করতো বা ড্রাগন ফ্লাই করতো বা ডোজি করতো, তাহলে কিন্তু এইখান থেকে নামতো না, এখান থেকে আপ আপ ট্রেন্ড চলে যেত। যখন দেখছি যে এটার নিচে কোনো শ্যাডো নাই, এটাও হ্যামার ক্যান্ডেল, এটা উল্টাটা আর কি। তো এইটা যখন করছে শিওর হয়ে গেছি নিচে আসবে। আমি এই দিন 27শে নভেম্বর বলছি মার্কেটটা নিচে আসবে, ঠিক আছে। তো এর পরের দিনও ক্যান্ডেল ছিল না, তাও বলছি নিচে আসবে। গত 1 পহেলা ডিসেম্বরে যখন এই ক্যান্ডেলের নিচে হালকা একটু আশা জাগানো জায়গা পাইছি, আশা জাগানো জায়গা পাইছি, বললাম যে না, বাজার ইউটার্ন আসবে। কেন? এই প্যাটার্নগুলা আমি আর পারভেজ দুইজনে মিলে যে ডিসকাশনটা করছি, সেই ডিসকাশনে মোটামুটি আজকে আমি মোটামুটি 99%ই কালকে আমি ডিক্লারেশন দিছি যে বাজার আজকে ভালো যাবে 99%। তো একজনে আমার ওই যে ইউটিউবে বলছে যে ভাই আপনি যে 90%, 99 এইভাবে বলাটা সমীচীন না। তো আমি তো একটা কংক্রিট জায়গায় আমি এবং পারভেজ দুইজনে মিলে যে গবেষণাটা করছি বা যেটা ইন্ডেক্স আমাকে বলছে, সেই জায়গা থেকে আমি এই জিনিসটা ধরে আনছি। তো ধরে আনাতে উপকার হয়েছে, সবাই একটা মানে অভয়ে ছিল এবং সাহস পাইছে। এখন পারভেজ ভাই এখানে একটু মিলান, এখানে কিন্তু যেটা এই 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 24, 25, 26, 27, 30 এই জায়গায় কিন্তু একটা ইনভলভমেন্ট আছে। এটা ডেলিভারি না, কেননা ডেলিভারির ক্যান্ডেলগুলো এরকম হয় না। এখন এইটা অলরেডি এই জায়গাটাতে মোটামুটি কভার আপ করেছে, এখন বিষয় আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা এখানে এখনো নির্ভরযোগ্যতার জায়গায় আসতে পারবো না। এই কারণে ওই বিশাল সাপ্লাই যেটা, এটা এই যে আমরা প্রিভিয়াস যেটা নিয়ে আসছিলেন না, ওইটাতে এই যে এই যে বিশাল সাপ্লাইটা, এইটাতে যখন এই বাজারটা ইউটার্ন আসছিল, এই যে জুন জুলাই জুলাই মাসের 14, 15, 16 তারিখ, 15 তারিখের পরে যে টার্নটা আসছে, এখন আমাদেরকে আরো একটা জিনিস অপেক্ষা অবশ্যই করতে হবে। সেই অপেক্ষাটা কি? অপেক্ষা হয়েছে আমাদেরকে এখনো পর্যন্ত এই 5070 থেকে 5168, যেটা পারভেজ বলেছেন, আমাদেরকে এই পর্যন্ত ওয়েট করতে হবে এবং এর মধ্যে প্রফিট টেকিং মাস্ট করতে হবে। কেন করতে হবে? প্রফিট টেকিং এই কারণে করতে হবে, আমরা তখন ওভারশিওর হব যখন এইটা পার করে 5000, এই যে পারভেজ যেটা বললো 5168 বা 70 বা 75, এটা পার করলে তখন আমরা রিএন্ট্রি দিব। প্রাইস দরকার হলে 2 টাকা বেশি দিয়ে কিনবো, নো প্রবলেম। আমাকে আগে এনশিওর হতে হবে যে বাজার উপরে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজার আমাকে এনশিওর না করবে, ততক্ষণ পর্যন্ত আমি এই রিস্কই নিব না। সবার কি বুঝে আসছে কথাগুলা? এই এখন আমাদের যে জায়গা আছে, এখান থেকে আমাদের এখানে একটা সাপ্লাই যেটা হবে সেম অ্যাজ ইট ইজ যে স্টকগুলো আছে, রাইট? তো স্টকগুলোর ক্ষেত্র এখন আমরা একটা জায়গায় দেখতেছি যে এই জায়গাতে মোটামুটি এটাকে কভার আপ করছে। তো কভার আপ করে যেহেতু উপরে যায় না, নিচে আসছে, কভার আপ করে উপরে যায় না, নিচে আসছে। যদি উপরে যাইতো তাহলে মোটামুটি আমরা একটু ভরসা পাইতাম। যেহেতু নিচে আসছে, তার মানে আমরা এখনো সুরক্ষিত নয়। এখনো সুরক্ষিত নয়। সুরক্ষা তখনই হবে যখন আমাদের এই জায়গাটা ক্লিয়ার করবে, ঠিক যেমনটি করেছিল এই জায়গাতে জুলাই মাসের 15 তারিখে। ঠিক এখানে যখন আমাদেরকে এনশিওর করছে, এই জুলাই মাসের 15 তারিখে যখন এনশিওর করছে, তখনই আমরা আবার এখানে গিয়ে এন্ট্রি দিছি। জুলাই মাসের 15 তারিখে সে যখন এইটাকে কভার আপ করে ফেলছে, এই বড় সাপ্লাই জোনটা কভার আপ করে ফেলছে, ঠিক তখন আমরা গিয়ে আবারও নতুন করে এন্ট্রি দিয়েছি। তখন আমার সাথে যারা ইন্ডিভিজুয়ালি ঢুকেছেন বা লাইভে, মনে আছে আপনাদের জুলাই মাসের 15 তারিখের থেকে যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত হিউজ প্রফিট দিয়ে গেছে। আমি বলছি যে এটা ভালো হবে, যেমন সালভো কেমিক্যাল তখন 25, 26 টাকার ঘরে ছিল। এই জায়গাটাতে থাকাকালীন অনেক ভাই মনে আছে কিনা যে এই 25 টাকার ঘরে, মনে আছে কিনা আপনাদের, সালভো কেমিক্যালটা এই 19 টাকা থেকে যখন উপরে গেল,
যাওয়ার পরে যখন সাপ্লাই উপরের সাপ্লাই জোনটা এই যে 23-24 টাকা ওভারকাম করার পরে যখন এটা এই 25-26 টাকা উঠছে তখন বলছি এটাতে এন্ট্রি দেওয়া যায়। তো এটা 27 টাকা পর্যন্ত হিট করে এটা আর একটু ক্লোজ করে দেখাই তাহলে একটু বুঝাইতে সুবিধা হবে। এখান থেকে যখন এই 22, 23, 24 পার হয়েছে, পার হওয়ার পরে যখন বললাম যে না এটার এবার নিরাপদ জায়গা আছে, এই জায়গাতে ঢুকতে পারেন, তো এটা মাঝখান দিয়ে 27 টাকা উঠে আবার নামার পরে অনেকে বলে ভাই আপনি বলছেন 25-এর নিচে নামবে না, ভাই 24-70 নামছে, আরে মানে 30 পয়সা কমার পরে এই এই ধরনের মানে আসলে ওরা ওনাদের দোষ দিয়ে লাভ নেই, ওনারা তো এই বেসিক বিষয়গুলো জানে না, বেসিক বিষয়গুলো না জানার কারণে কমেন্ট করে করে ফেলে। তো যখন এটা আবার প্যাটার্নে আসছে আমরা ঠিক যেদিন ঘোষণা দিছে এর 2-3 দিন আগে আমরা এন্ট্রি দিছিলাম, তখন কিন্তু হ্যাঁ এই যে আলমগীর ভাই মনে আছে, আল্লাহর রহমতে আলমগীর ভাই আছেন, আক্তার ডাক্তার আমিন ভাই আছেন, ওনারা তো শুরু থেকে আছেন, ওনারা জানে, এই যে মোস্তফা ভাইয়েরও মনে আছে, শুরু থেকে যারা আছেন, টিপু ভাই আছেন, মনে আছে আমার যে স্টকগুলোর কথা বলছি, বলছি ভাই এটার পজিশন ভালো লাগে, এটার কন্ডিশন ভালো আছে দেখতে পারেন। আল্লাহর রহমতে কিনার ঠিক 4-5 দিনের মাথায় আমরা প্রফিট নিয়ে নিছি। তারপরে দেখেন এই কেডিএস, এই কেডিএসটা আমি আলোচনায় আনছিলাম ঠিক ওই টাইমের এই সময়টাতে, এই যে অগাস্ট মাসের দিকে, যে ভাই এটার প্যাটার্নটা আমার কাছে খুব ভাল লাগে, এটা তো মনে কিছু হবে। ঠিক এই জায়গা থেকে আমরা এন্ট্রি দিছি, এই 39 টাকা 60 পয়সা 70 পয়সার দিকে থেকে এন্ট্রি দিছি। টিপু ভাই একদিন পরে এন্ট্রি দিছে, দাম শেয়ারটা উঠছে। এখানে কেউ কিনা বেচা অনেকেই করছে, তা আমি একবার মানে কিনা বেচা করি নাই, প্যাটার্ন বুঝছি, প্যাটার্ন বুঝে আমি 47 টাকার এই দিনটাতে ডেলিভারি দিছিলাম, এই দিনটাতে ঠিক কবে 27 ঢুকছিলাম, কবে আমি ঢুকছিলাম 12 আগস্ট, আমি 27 আগস্ট প্রথম ডেলিভারিটা দিছি। এরপরে ডেলিভারি দেওয়ার পরে আমি 47 টাকা ঘরে, আমার পপি আপা আছে এখানে, পপি আপাও আমার সাথে অ্যাড আছেন বিজনেসে, উনি সহ আমরা প্রফিটটা নিছি। নেওয়ার পরে এই জায়গাটাতে যখন আবার স্ট্রং একটা সাপোর্ট ক্রিয়েট করছে, যেদিন সাপোর্ট ক্রিয়েট করছে সেদিনে আমি 47 টাকা থেকে 47, 20, 30, 50, 48, 49 পর্যন্ত কিনছি। দেখেন কিনার পরে ম্যাচিউর ডেটে আমার কিন্তু 53-30-এ হিট করছে, বাট প্যাটার্নটা ভালো ছিল, সবই ঠিক ছিল, কিন্তু ওই টাইমে পুরা বাজারে এই মার্চেন্ট ব্যাংকগুলো, ইনস্টিটিউটগুলো একযোগে মারা শুরু করছে। আমি যেই দিন এটা 9 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর এটা উপরে গেছে, কিন্তু আমি পরের দিন একটা মোটামুটি সেল টার্গেট নিছি। কেন নিছি আপনাদেরকে সেই জায়গাটাও দেখাই, যে আমার কাছে প্রিভিয়াস হিস্ট্রিতে বলতেছিল যে এই শেয়ারটা 56-57 দিকে একটা সাপ্লাই আছে, এদিকে আমি যাব, কিন্তু একটা দিনের কারণে আটকা পড়ে গেছি। আলোচনা মানে আমি এই জায়গায় একটা দিনে দেখেন, একটা দিনের ভুলের কারণে আজকে 2 মাস আমি আটকায় আছি। কিন্তু আমি আমি কিভাবে আমার শেয়ারগুলোকে এক্সিকিউশন করব উইথ প্রফিট, সেটা আমার সেই টেকনিকটা আল্লাহর রহমতে জানা আছে। আমি যে কোনো শেয়ারে যদি ঢুকি, সেই শেয়ারটা যত উপরে আটকা থাকুক না কেন, আমার পলিসি মেকিং এর ভিতরে ওই শেয়ারটা আমি প্রফিট নিয়ে আমি বের হই। এটা আমার, আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি সেই 15 সাল থেকে। আল্লাহর রহমতে আমার যে টেকনিকে আমি কাজ করি, আটকাইতে পারে নাই। আমি অল্প লাভ করি, অল্প অল্প লাভ করি, মোটামুটি আমার মানে চলার মতন অবস্থা নিয়ে আমি থাকি। আমি অধিক লোভ করি না, অধিক লোভের জায়গা করি না। কিন্তু আমার স্টক চয়েসের মধ্যে ডেঞ্জারাস কিছু বিষয় আছে। এই স্টক চয়েসটা হচ্ছে আপনাদের মেইন বিষয়। মার্কেটের ইন্ডেক্স উতাল পাতাল হইলেও আপনি যদি স্টকগুলোকে ঠিক মতন ধরতে পারেন, তাহলে কিন্তু আপনাকে প্রফিট দিতে বাধ্য। আমি এই যে জুলাই আগস্ট থেকে যতগুলো স্টক আপনাদের সাথে আলোচনা নিয়ে আসি, যতগুলা অন্তত 20-50টা শেয়ারের আলোচনায় আনছি, কিন্তু আমি কখনো বাজে শেয়ার আনি নাই। আমি কখনো বাজে শেয়ার আপনাদের সামনে আনি নাই। কেন আনি নাই? আমার বাজে শেয়ারের কারণে সাময়িক লাভের জায়গায় যদি আপনারা পরবর্তীতে ক্ষতিগ্রস্ত হন, আমি দায়বদ্ধ থাকব আল্লাহর কাছে। এই কারণে এই যে খান বাদাস নিয়ে আমি কত আলোচনা করছি, কত সতর্ক করছি, তারপরে এটাকে কি বলে আনোয়ার গ্যালভানাইজিং, কত সতর্ক করছি, কেউ শুনছে আমার কথা? সবাই লুভি, ম্যাক্সিমাম লোক, আমার যারা প্রিয় ভাইরা আছেন ওনারা বাদে ম্যাক্সিমাম লোক লুভি। আপনারা ম্যাক্সিমাম আনোয়ার গ্যালভানাইজিং, তারপর আপনার এই খান ব্রাদার্স, কত হাই রেঞ্জে আমি বারবার সতর্ক করছি, সিপাল দিয়ে সতর্ক করছি, কতবার বলছি, কিন্তু তারপরেও আপনারা, ওই এক ভাই বলছে এই আপনার জন্য কিনতে পারি না, দাম বাইরে গেছে। ভাই তোমার কেউ কেউ বলছে কিনতে নিষেধ করছে? আমি কি তোমারে বলছি ভাই কিনবেন না?
আমি কাউকে কেনার কথাও বলি না, বেচার কথাও বলি না, ভালো আলোচনায় ভালো জিনিস আনি। আমি সবসময় ভালো জিনিস আনি। বাজার খারাপ হইলেও আপনার জিনিসটা অন্তত আপনার পুঁজিটা ঠিক থাকবে। আমি কেন এসব আনোয়ার গ্যালভানাইজিং যেটা 12 টাকা মাইনাস ইপিএস, এটা কেন আমি আলোচনা আনবো? এটা আনাটাও তো মানে আমার বোকামি। আপনারা যত রিকোয়েস্ট করেন না কেন, 12 টাকা ইপিএস মাইনাস, এটা মার্কেটের কারণে এখন ঘুরতেছে, এটা একসময় যদি 20-30 টাকা নিয়ে আসে কোথায় যাবেন? তো বিষয়গুলো আপনারা বুঝতে হবে। এই যে খান ব্রাদার্স, আমি 100 115-16 টাকা বারবার সতর্ক করছি, বলছি একবার যদি 113 টাকার নিচে নামে কেবিপি, এই কেবিপি যদি একবার 113 টাকার নিচে নামে, ডাইরেক্ট এটা 60 টাকার ঘরে চলে আসবে। এইটা 60 টাকার ঘরে আসবে কখন বলছি? প্রথমে বলছি 85, পরের ধাপে বলছি 60, পরে বলছি আরো নিচে আসবে, আরো নিচে আসবে। এখন দেখেন, যারা আমার কথা শুনছেন এদিকে নজর দেন নাই, তারা বেঁচে গেছেন, কিন্তু যারা অতি লোভে পাড়া দিচ্ছেন তারা এখন বারবার এসে ভাই আনোয়ার এই কেবিপির আলোচনা করেন, আনোয়ার গ্যালভানাইজিং এর আলোচনা করেন। কেন ভাই, আপনার কি আমার লাইভে আগে কথাগুলো শুনেন নাই? এসপিসিএলটা বলি নাই যে এইটা নিয়ে তো বিশাল গেম টেম হয়েছে অনেক। সরি, এই ইয়েটা সিপাল, এই সিপাল নিয়ে কত গেমলিং হয়েছে, কত ঝামেলা হয়েছে, শেলটেকরে জরিমানা করছে, বিভিন্ন ইয়েতে জরিমানা করছে। এই সিপালের কথা আমি কোথায় 53-54 টাকা সময় আমি আমি আলোচনায় আনছিলাম। ঠিক কইছেন, কেরু খাইছে, কেরু কেরু খায়া এই আবল তাবল বকা শুরু করছে। তারপরে এই যে কেরু কেন কেউ কাউয়া অ্যান্ড কং, আমি না, আমি এটা কই কাউয়া অ্যান্ড কং, মানে কেরু কেরু অ্যান্ড কং। এই কেরু অ্যান্ড কং 500 টাকার সময় বারবার হুঁশিয়ার করছি যে সাবধান, হুঁশিয়ার, ওই যে রাত্রেবেলা নাইট গার্ডে যে বলে। তো হ্যাঁ, নিলামে তুলছে। আমি আপনাদেরকে এবার বন্ধ কোম্পানির গুলার একটু বিশ্লেষণ করি। এই যে কেপিপি নিয়া কালকে যে যার মাথা খারাপ হইয়া মানে আবল তাবল কেরু খায়া আমার এনে এসে গালি গালা শুরু করছে কেপিপিএল, আপনাদেরকে একটা সহজ ভাষায় কথা বলি। এইটার রিউমার ছড়াইছে কি, আকিস গ্রুপে কেপিপি মানে খুলনা প্রিন্টিং কিনা নিছে, আকিস গ্রুপে খুলনা প্রিন্টিং কিনা নিছে। তো ভাই, গেমলিং করতে হলে, জুয়া খেলতে হলে তো আগে কিছু লোভ লাগাইতে হবে, তাই না? মার্কেটে জুয়া খেলতে হলে, যে কোনো জায়গায় জুয়ার বোর্ডে জুয়া খেলতে হলে দেখেন যে যখন জুয়ার আসরটা বসে কি করে ওরা, ওরা একটা গ্রুপ থাকে, গ্রুপ থেকে কি করে, এটা লাভ করে, ওইটা লাভ করে, ওইটা দেখায়, এটা লোভ লাগায়। লাগায় কি করে, যখন মোটামুটি পাবলিকরে ইনভলভ করা জুয়া খেলার মধ্যে, তখন কি করে, আস্তে জুয়ার খেলার মধ্যে ঢুকাইয়া দিয়া ওরা পগার পার টাকাগুলো হাতায় নিয়ে যায়। এটা হচ্ছে জুয়া খেলার সিস্টেম। কথা ক্লিয়ার, বুঝেন কিনা খেয়াল করেন। জুয়া খেলার সিস্টেম আপনারা দেখবেন গোল্ড মার্কেটে যারা ট্রেড করে, গোল্ড মার্কেটে এই এই সেম এই প্যাটার্নের গোল্ড মার্কেট আছে। ওই গোল্ড মার্কেটে যারা ইনভেস্ট করে তাদেরকে আগে ড্যামো দেয়, ড্যামো, এরকম ড্যামো দেয়। আপনাকে $1000 দিবে ড্যামোতে, ওটা কোনো মানে আপনি লাভ লস যাই করেন না কেন ওইটাতে ড্যামোটা। তো ড্যামোর মধ্যে কিন্তু একটা সিস্টেম ফিটিং করা আছে যে যারা ড্যামোতে প্র্যাকটিস করবে তারা যেন লাভ করে। তো আমার এক পাকনা ভাই আছে, দুবাইতে থাকে। তো সে ড্যামো দিয়া $1000 $14,000 করছে। তা আমি ওরে বুঝাইলাম যে তুমি, তোমার ড্যামো দিছে ভাইয়া, তুমি তো ড্যামোতে লাভ করে নিজের মহাপণ্ডিত ভাবতেছো। যখন তোমার রিয়েল টাকাটা ঢুকাইবা, যখন তুমি রিয়েল টাকাটা ঢুকায় ট্রেড করতে যাবা, তখন বুঝবা যে ড্যামোর লাভ কি আর রিয়েল বিজনেস চ্যালেঞ্জিং কি। রিয়েল বিজনেস চ্যালেঞ্জিং এক বিষয়, আর ড্যামোর বিষয়টা আরেক বিষয়। ড্যামো তো হচ্ছে লোভ। এই প্যারেন্টস এই এই খুলনা প্রিন্টিং বলছে যে আকিস গ্রুপে কিনে নিবে। এইটা একটা ভুয়া খবর। কেন ভুয়া খবর বলি, কিছুদিন আগে কিছুদিন আগে জুয়া এই কিছুদিন আগে আপনার মিথুন নিটিং এর গল্প আসছিল, খেলা আছে আপনাদের মনে আছে? গত মাস 2 মাস আগে মিথুন নিটিং এর কোম্পানি কিনা নিতেছে চায়না এক কোম্পানি। এই মিথুন নিটিং এর ভুয়া খবরটা অন্তত 3-4 বছর যাবত আমি শুনে আসছি। এই টয় কোম্পানি কিনা নিছে, অমুক কোম্পানি কিনা নিছে, এগুলো হচ্ছে জুয়ার একটা লোভ লালসার জায়গা। তো কিন্তু
4-5 বছর আগ থেকে মিথুন নিটিং বিক্রি হয়ে গেছে, কয় বেচা দিছে তারা, কয় বেচা দিছে আর কতটুকু সত্যতা পাইছেন? তো আপনারা এই যে যে বেটা কালকে আমারে গালিগালাজ করছস, বেটা তুই আগে এই জিনিসটা বুঝা দেখ। তুই যে ওই যে আকিস গ্রুপে কিনছে, আকিস গ্রুপের কি মাথা খারাপ হয়েছে? আ- মানে আরেকটা কোম্পানির ঋণের বোঝা লস লোকসানের বোঝা এই কোম্পানির 94% ঋণ, 94% ঋণের বোঝা আকিস গ্রুপের মাথা খারাপ হয়েছে তার হালাল টাকা কষ্টের টাকা দিয়া এই ঋণের বোঝা মাথায় নিতে। কথা যৌক্তিকতা আছে কিনা? কোম্পানির নিলামে উঠবে, ওই কোম্পানির দায় দেনা ভার আমি মাথায় নিব, এটা কি হইতে পারে? তো এই মার্কেট হচ্ছে ম্যানুপুলেটেড জায়গা, এখানে ভুয়া খবর বলবে, তারপরে বেশ ভালো ইয়া হইব, এটা বেচা কিনা হয়েছে, এই জায়গাগুলোর থেকে আপনারা বেরিয়ে আসেন। এই ভুয়া নিউজ ভুয়া খবর থেকে না বাইর হইলে ওই কোম্পানির এই করব, ওই কোম্পানির কিনা নেব, এইসব ভুয়া খবরটা রাইট। এই যে পারভেজ, আমার এই পারভেজ ভাই খুব অভিজ্ঞতা, আপনি আমার সবসময় লাইভে থাকেন, আমার এই বিনিয়োগকারী ভাইদের উপকারে আসবে। তো আমি রিয়েলিস্টিক কথা বলি, আমি ওই বিভিন্ন চার্ট, মানে চার্ট অ্যানালিস্ট আছে, বিভিন্ন আছে, তো আমারে বলে ভাই আপনার এইগুলা হায়রে অ্যানালিস্ট, উগান্ডার অ্যানালিস্ট, তারপরে ফালতু অ্যানালিস্ট। তো আমার উগান্ডার অ্যানালিস্ট, ফালতু অ্যানালিস্ট, ফালতু আলোচনা থেকে যদি মানুষ উপকৃত হয়, তো আমার ওই নাসডাক সেনজেনের অ্যানালিস্ট তো আমার দরকার নাই রে ভাই। আমার দরকার হয়েছে এখানে ব্যবসা করতে আসছি, আমার বিনিয়োগকারী ভাই বোনেরা যে ক্ষতিগ্রস্ত আছে তারা কিভাবে উপকৃত হবে, আমার সেই কাজ করা। তাহলে সেই কাজ করতে গেলে ওই এনগালফিং, ইনভার্টেড হ্যামার এত কিছু তো দরকার নাই। আমার কথা হয়েছে যে সাপোর্ট এবং সাপ্লাইটা যদি আমার সাধারণ বিনিয়োগ, কারণ ওইগুলা আজ পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস শিখা, আজ পর্যন্ত টেকনিক্যাল অ্যানালাইসিস শিখা কয়জনে কোটিপতি হয়েছে আমারে দেখান। টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছুই যদি, মানে টেকনিক্যাল অ্যানালাইসিস বলে ব্রেকআউটের পরে কিনো, তো আমার তো ব্রেকআউট তো বটম সাইড থেকে ব্রেকআউট পর্যন্ত 30% লাভ আছে, তাহলে আমি এই 30% কেন আমি অধিক প্রাইস দিয়ে কিনবো? এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিসের হিসাব। আর আমার হিসাব হয়েছে যে বটম সাইড ধরো, বটম থেকে ব্রেকআউট পর্যন্ত 30% এটার লাভ লও। এবার তোমরা ব্রেকআউট হয়ে টেকনিক্যাল অ্যানালাইসিসটা তোমরা কিনো, কিনা বহুত আকাশে যাও, বাতাস মানে বহু লাভ করে কোটিপতি হয়ে যাও, আমার কোনো প্রবলেম নাই। আমার প্রবলেমটা হচ্ছে আমি কেন এই যে বটম সাইডের থেকে মানে ব্রেকআউট পর্যন্ত যে 30% 40% ইয়া হবে প্রফিটটা আছে, আমি কেন সেটা ধরবো না? আমি কেন 30%-এর উপরে গিয়া যখন উপরে যাবে তখন কেন আমি কিনবো? আগে আমি এটা ধরি, এটা ধরার পরে যদি ব্রেকআউটের পরে যদি দেখি যে এটা অবস্থানরত নেওয়ার মতন উপযুক্ত জায়গা আছে, তাহলে আমি নিব। আমার এখানের প্রত্যেকটা আলোচনা খুব সুন্দরভাবে বলছি এবং সময়টাও শেষের জায়গায় আসছি। স্টকের চেয়ে আমার যে আলোচনাগুলা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু আপনারা আলোচনার চেয়ে আপনারা স্টক করতে করতে মরা যান। তো স্টক করতে করতে স্টকই করে ফেলান, মানে স্টক আলোচনা করতে করতে নিজেরাও স্টকের মতন অবস্থা হয়ে যান। গুরুত্বপূর্ণ কথা শিখলে আমার এই জায়গাতে আমি এত 6টা মাস 7টা মাস যে পরিশ্রম করছি, যদি আপনাদের সবার পয়েন্ট টু পয়েন্ট যদি আপনাদের চোখ রাইখা শিখতে পারতেন, যেমন আলমগীর ভাই আছে, আক্তার ভাই আছে, তারপরে এই যে পারভেজ তো সময় শুরুতে ছিল না, টিপু ভাই আছে, ওনারা যতটুকু বুঝছে এটাতে অনেক কিছু উপকার। আরো অনেকে আছে, রাফায়েত ভাই আছে, তারপরে আনোয়ার ভাই আছে, জাকির ভাই তো বলছে উনারে নাকি পরিবারের মধ্যে ধরি না। তো এই আলোচনা যদি আপনারা বেসিক্যালি আপনারা যদি মনোযোগ সহকারে শুনতেন, তাহলে আপনার যে স্টকটা বারবার বলেন যে এটা দেখা দেন, এটা দেখা দেন, সেটা আমার দেখা লাগতো না, আপনি নিজেরটা নিজে বাইর করতে পারতেন। এটা হচ্ছে রিয়েল কথা, এটা হচ্ছে রিয়েল কথা। তো আপনারা এই যে আলোচনাগুলো এত সুন্দরভাবে পারভেজ আর আমি দুইজনে মিলে ইন্ডেক্সের বিষয়টা ক্লিয়ার করছি, স্টকগুলোরও কিভাবে কোথায় প্যাটার্ন কি হয় না হয় এগুলোর বিষয়ে আলোচনা করছি। আমাদের জন্য যে জিনিসটা, সাধারণ বিনিয়োগকারীর জন্য যেটা আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা সবসময় সাপোর্ট জোনটা ফাইন্ড আউট করেন
আরেকটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্টক যেটা আপনি কিনবেন, আপনি যেটাতে বিনিয়োগ করবেন, সেই বিনিয়োগের স্টকটা আপনার ভিতরগত অবস্থান কি। এক নাম্বার কথা হচ্ছে, সেটা এ হোক, বি হোক, জেড হোক, এ হোক, বি হোক, জেড হোক, ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ওই কোম্পানির গ্রোথ কি হচ্ছে কিনা, কোম্পানির গ্রোথ কি হচ্ছে কিনা। তো গ্রোথ যদি হয়, যেমন ইসলামী ফাইন্যান্সটা আমার কাছে 8 টাকা মাইনাস ইপিএসটা আমি আপনাদের সামনে আনতে সক্ষম তখনই হয়েছি। হ্যাঁ, ক্লোজ করে ফেলবো, এইটা আমার বেশি সময় নেব না। শিক্ষার জায়গাটা আমি যে জায়গাটা ওইখানে রাখবো, আর স্টকের চেয়ে আমার শিক্ষার জায়গাটাতে রাখবো বেশি। তো ইসলামী ফাইন্যান্স যখন দেখলাম যে 8 টাকার ইপিএসটা রিকভারি করে ভালো অবস্থানে আসছে, তখনই আমি এটাতে মাথায় নিলাম এবং আপনাদেরকে এই 6 টাকার ঘরেই ফলো আপে নিয়ে আসলাম। কিন্তু এটা তো জেড ক্যাটাগরি, এটা তো ইপিএস খারাপ ছিল। আপনাদেরকে একটা কথা বলি, আপনারা জেড ক্যাটাগরির বা দুর্বল কোম্পানির একটা জিনিস খুঁজবেন, যে রিকভারি কেমন করছে। যদি দেখেন যে রিকভারির দিকে যায়, ওই সব শেয়ারের মধ্যে আপনারা যখন ঢুকবেন, আপনাকে হিউজ পরিমাণে প্রফিট দিবে। মার্কেট এবার উতাল পাতাল হোক, কোনো সমস্যা নাই। পেনিনসুলা ডাউন মার্কেটে প্রফিট দেয় নাই, কেন দিছে? আমি যখন তার ভিতরগত বিষয়বস্তু দেখলাম যে হ্যাঁ, এই শেয়ারটা অ্যাকচুয়াল তার যে কোম্পানির লেভেলটা, আমি কোম্পানির জিএম এর পর্যন্ত জিএম এর সাথে কথা বলার জন্য, মানে লোক মারফতে বিভিন্ন সোর্সের মাধ্যমে খোঁজ খবর নিয়ে তারপরে আমি গুরুত্ব দিয়ে ঢুকছি, এবং এই জায়গাতে আপনাদেরকে আমি নিয়ে আসছি। এই জায়গাতে আপনাদেরকে নিয়ে আসছি যে দেখেন, এই পেনিনসুলাটা 12-13 11-12 টাকা আছে, আপনারা দেখতে পারেন। এটা একটা আন্তর্জাতিক মানের হোটেল, কিন্তু তাদের কিছু কিছু এক্সপেন্ডেন্সের কারণে তারা নিচে পড়ে গেছে। ঠিক আছে, আজকের ক্যান্ডেলের সুতা নাই, এটা সমস্যা নাই, কিন্তু আগামীকালকের ক্যান্ডেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং এই ক্যান্ডেলের সুতার জন্য বিষয় না, সুতাটা তখনই হবে যখন, এই দেখেন, এই যে এইদিকে তাকান, এইদিকে তাকান, এই যে এটা কত তারিখ, 15 জুলাই মাসের 15 তারিখে যখন ইউটার্ন আসছে বাজারে, এইটা 21 তারিখের জুলাই পর্যন্ত কোনো ক্যান্ডেলের নিচে শ্যাডো ছিল না। শ্যাডো ছিল না, কারণ বাই প্রেশারটা আসছে, বাই প্রেশারটা আসছে। আমরা বাঙালি, আমরা বাংলা অ্যানালাইসিসে আমরা যদি ভালো হয়, আমার উগান্ডার অ্যানালাইসিস বাঙালি অ্যানালাইসিস যথেষ্ট। আমার নাসডাক ওই যে যেগুলা বলে যে আমার এগুলা কি অ্যানালাইসিস দরকার নাই ভাই, তোমারটা তোমার অ্যানালাইসিস নিয়ে তুমি থাকো, আমার অ্যানালাইসিস নিয়ে আমি থাকি। আমি যদি আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনদের যদি কিছু, আমার অ্যানালাইসিসে যদি কিছুটা বিনিয়োগ সুরক্ষা থাকে, বিনিয়োগ ভালো থাকে, আমার এতটুকু এনাফ। আমি সাপোর্ট জন ভালো জায়গায় অবস্থান নিয়ে কথা বলবো। তো এবার কার কি যে যেভাবে পারে। তো টেকনিক্যাল অ্যানালাইসিস শিক্ষা কে কোটিপতি একজন এসে বলেন। সবগুলা টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলা ওই যে ব্রেকআউটের পরে অ্যান্টি দেয়, সবগুলা বাস খায়া রয়েছে, আমি জানি। ইন্ডিভিজুয়ালি আমি বহু লোকের কথা জানি। আমার পিকনিক পার্টিসিপেন্টে একজনের নিয়েছিলাম, যেই ইয়েতে নিয়েছিলাম, কিন্তু মানে বিষয়টা আমার কাছে, আমাকে ঘোড়া ওই যে ঘোড়া ডিগায় ঘাস খেতে গিয়া মানে বিপদে ফালাই দিচ্ছে। আমি আসলে বুঝতে পারি নাই, গেলাম পিকনিকের উদ্দেশ্যে, কিন্তু সেখানে অন্য কিছু ঘটায় ফেলছে। যাই হোক, সামনের দিকে আরো একটু সতর্কতা হইতে হবে। আমি তো ভাই একটু সহজ সরল মন এবং স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, তো ভুলটা আমারই হয়েছে। যাই হোক, নেক্সট টাইমে আর এই ভুলটা হবে না। তো ঘোড়া ডিঙায় ঘাস খাইতে গেলে যা হওয়ার তাই হয়। তো টেকনিক্যাল অ্যানালাইসিসটা বলে যে ব্রেকআউটের পরে এন্ট্রি দাও। আজ পর্যন্ত ব্রেকআউটের এন্ট্রি দিয়ে এই বাংলার মার্কেটে কি পরিমাণে বাস খায়া রয়েছে টেকনিক্যাল অ্যানালিস্টরা। আবার অনেক কিছু আছে, কিছু তারা ওই টেকনিক্যালিও মানুষকে ফাঁদ পাতা নিজের শেয়ারগুলা ব্রেকআউটের মধ্যে খাওয়ায়া দিয়া ধান্দাবাজি করে, এরকম বহু অ্যানালিসিস্ট আছে, জানি আমি নাম। আপনারাও অনেকেই জানেন, তাদেরকে চিনেন। তো আমি সেই কথায় যাব না, কারো বিরোধিতা আমি করতে চাই না। আমার জায়গায় আমার ভাবে আমি যেটা যতটুকু বুঝেছি প্রিভিয়াস 15 ইয়ার্স 16 ইয়ার্স, একটা কথা আছে যে বাজারে বিনিয়োগ করতে 20 বছর জায়গা লস কইরা 25 বছর লাগে শিখতে, তারপরে গিয়া ব্যবসা। সেম, আপনারা ভাইবেন না যে আমি
একবার শুরু থেকে কোটি কোটি টাকা কামাইয়া তারপরে আসছি না ভাই। আমি ধাক্কা খায়া শিখতে শিখতে এই ব্রেকআউটের উপরে গিয়ে কিন্না বাস খাইতে খাইতে লস দিতে দিতে একদিক দিয়ে লস করি, একদিক দিয়ে রিকভারি করি, একদিক দিয়ে লস করি যখন দেখলাম যে এগুলো তো সব ফালতুতামি কাজ কারবার, এইসব টেকনিক্যাল অ্যানালাইসিস, পরে এবার নিজের অ্যানালাইসিস বাইর করা শুরু করছি। আল্লাহর রহমতে এই 16-17 সাল থেকে এ পর্যন্ত ডাল ভাত খাওয়াই এই মার্কেটে আমার টিকে রাখছে। এটা আমার প্রফেশনাল, আমার ডাল ভাতের রুজি রুটির জায়গা। তো যেহেতু রুজি রুটির জায়গা, নিজের বলে বল, পরের বল গঙ্গার জল। নিজের বলই বল, পরের বল গঙ্গার জল। আজকে বেশি একটু কথা বলে ফেলছি, 1 ঘন্টার বেশি আর থাকবো না ইনশাল্লাহ। তো কারণ অনেক প্রেশার পড়ে ভাই, বয়স তো কম হয় না, অ্যারাউন্ড 50 ইয়ার্স ওল্ড। তো সুতরাং আহ, আপনাদের যতটুকু লাগে, আমি যতদিন আছি আপনারা শিখেন ভাই। স্টকে অ্যানালাইসিস দেওয়ার চেয়ে আপনি মার্কেট অ্যানালাইসিসটা বোঝার চেষ্টা করেন, তখন আপনি অবশ্যই সাকসেসফুল হইতে পারবেন। নিজের বলই বল, পরের বল গঙ্গার জল, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। আরেকটা হচ্ছে নগদে যাহা পাই হাত পাতিয়া লই, বাকির খাতা শূন্য থাক। এই প্রতিপাদ্য আমার এই পুঁজিবাজারের বিনিয়োগকারী ভাই বোনদের জন্য রইল। এবার আপনারা অবশ্যই অবশ্যই এই বিষয়গুলা দেখবেন। এবার আসেন, আজকের ক্যান্ডেলে শ্যাডো নাই, নো প্রবলেম, কালকের ক্যান্ডেলও উপরের দিকে যাইতে পারে। পড়তে যেমন এইসব ক্যান্ডেলগুলো বেয়ারিশ ক্যান্ডেল যেরকম শ্যাডোবিহীন পড়তে থাকে, আবার বুলিশ ক্যান্ডেলও শ্যাডোবিহীন উঠতে থাকে। বাহুবল রাইট, পরের বল গঙ্গার জল। তো এখন বেয়ারিশ ক্যান্ডেল যেমন শ্যাডোবিহীন পড়তে থাকে, আবার বুলিশ ক্যান্ডেল শ্যাডোবিহীন উঠতে থাকে। এরকম ইতিহাস বহু আছে। এই যে দেখেন, শ্যাডো নাই শ্যাডো নাই, এই যে শ্যাডো নাই উঠতেছে। প্রতিদিন শ্যাডো থাকতে হবে এমন বিষয় না। যেদিন উপরে গিয়া, একটা কথা মনে রাখবেন, সবসময় খেয়াল রাখবেন, যখনই উপরের লেভেলে ইনভার্টেড হ্যামার বা হ্যামার মানে হ্যামারিং বা এই এই ধরনের ক্যান্ডেল করবে, ডোজি ক্যান্ডেল, বিভিন্ন নাম আছে এগুলার, বিভিন্ন ক্যান্ডেল আছে, এগুলো যখন উপরের লেভেলে করবে তখন কিন্তু আপনারা সাবধান হবেন উপরের লেভেলে। আবার সেম ক্যান্ডেলগুলো যদি বটম সাইডে করে তখন আপনারা এন্ট্রি দিবেন। এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে সহজ ভাষার সিস্টেম। এইটুকু বুঝলেও অনেক কিছু। তো সবাই, আজকের গুরুত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। আজকের গানও গাইলাম না, কারণ পুরা হিস্ট্রিটাই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে লাইভে। সময় শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকালকে সেম টাইম আলোচনায় আসবো। সবার পুঁজি সুরক্ষা থাকুক, অন্তত পক্ষে এতটুকু নিশ্চয়তা যে আগামী 2টা দিন ভালো থাকবে। এই 2 দিনের ক্যান্ডেল কি কি আসে, কি বলে মার্কেট, রিয়েল কি আচরণ করে, সেটা আমরা কিন্তু দেখে শুনে বুঝে আপনাদেরকে দেব, তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।